ছেড়ে দে বলছি, নয়তো নয়তো কি? তুই আমাকে কতদিন জেলে আটকে রাখবি? আমি বের হলে তোর খবর আছে। বলতে দেরি ওর কপাল ফুটো করতে দেরি করিনি। আশিক, এটাকে কোথায় ফেলতে হবে জানোই তো? ইয়েস স্যার। নিয়ে যাও একে। আশিক লাশটাকে নিয়ে গেল। ও হ্যাঁ, পরিচয় দিই, আমি তৌফিক, বর্তমান পেশা আর্মি মেজর। তবে আমাকে কেউ মেজর হিসেবে নয়, এক নামে চেনে, শুটার মাস্টার। কারণ আমি কথা বলি কম কিন্তু ফায়ার করি বেশি। প্রমাণ তো পেলেনই একটু আগে। বাবা মা সবাই আছে, কিন্তু আমার এই পেশা কাউরে ভালো লাগেনি। সবাই আমার জীবনের ভয় করত আর ছেড়ে দিতে বলতো চাকরি। কিন্তু আমি দেশকে এত ভালোবাসি যে নিজের পরিবারকেই ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে যাই, তবে কারোর সাথে কথা বলি না। স্যার, এটা কি করলেন? এখন তো উপর থেকে চাপ আসবে। জীবন, সেটা আমি সামলাবো, নিজের কাজে মনোযোগ দাও। ইয়েস স্যার। জীবন চলে গেল। সেদিন ফোন না এলেও পরের দিন এলো। আসসালামু আলাইকুম স্যার। তৌফিক, তোমাকে নিয়ে আমি পারলাম না। তুমি আবারও এনকাউন্টার করলে। জানো এটা নিয়ে কতগুলো এনকাউন্টার করলে তুমি? জানি না স্যার, আপনি বলেন। মোট 360টা। স্যার, দোয়া করবেন যেন গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নামটা লেখাতে পারি। তৌফিক, শোনো, যে জন্য ফোন দিয়েছি। হ্যাঁ বলুন স্যার। রাজনৈতিক মহল ক্ষেপে আছে, তাই তোমাকে 3 মাসের সাময়িক সাসপেন্স করা হলো। ঠিক আছে, আমি তাহলে 3 মাস হাওয়া লাগিয়ে বেড়াবো। আমি সেটা কখনো বলেছি? তোমাকে সাময়িক সাসপেন্স করা হলো সবার সামনে, কিন্তু তোমার ডিউটি চলবেই। তোমাকে বগুড়া সদর যেতে হবে। ওখানকার মাদক কারবার বেড়ে গিয়েছে। তুমি সিভিলিয়ান হয়ে মিশনে যাবে, বুঝেছো? আর হ্যাঁ, যত খুশি এনকাউন্টার করতে পারো, আমি সামলিয়ে নেব। তাহলে আর কি লাগে। ও হ্যাঁ, তোমাকে এই কলেজে ভর্তি হয়ে ছাত্রের ছদ্মবেশে থাকতে হবে। ঠিক আছে স্যার। কবে থেকে মিশনে যাবে? আপনি বললে আজই। কোনো অস্ত্র লাগবে? স্যার, আমার মিশনে কি লাগে জানি তো, তবুও বলি। M1911, রিভলভার আর লেজার বিম। তৌফিক, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, মিশন সাকসেসফুল হওয়া চাই। দোয়া করবেন স্যার যেন আমি শত্রুর সাথে মোকাবেলা করে জয়ী হতে পারি। অবশ্যই। ফোনটা কেটে গেল। সবকিছু গুছিয়ে চললাম নিজ শহর বগুড়ায়। প্রত্যেক মিশনের সময় একটা করে প্রাইভেট টয়েটো ফিল্ডের গাড়ি দিত। এবারও দিয়েছে, সেটা নিয়ে রওনা হব। রাত 10টা। ল্যাম্পপোস্টে আলোর আলোকিত হয়ে আছে রাস্তা। গাড়ির গতি 60-এর কাঁঠার ছুঁই ছুঁই। এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে ম্যাপে চোখ বুলিয়ে নিচ্ছি। নিজের শহরে অনেক বছর, আনুমানিক 5 বছর পর আসছি। হয়তো ভাবছেন এত বছরে একবারও কি ছুটি পাইনি? হ্যাঁ পেয়েছি, তবে সেই সময়গুলো বাইরের দেশের সৈনিকদের ক্যাম্প ঘুরে এসেছি। সেখানকার সৈনিকদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলো ফলো করেছি, সাথে নিজেও শিখেছি। এতক্ষণে প্রায় গাড়ির স্পিড মিটার 80-তে উঠে গেছে। লোকালয় পেরিয়ে শহরে ঠিক 1 কিলোমিটার আগে চোখ গেল বিধ্বস্ত একটা গাড়ির দিকে। দ্রুত সেখানে গাড়ি দাঁড় করিয়ে কোমর থেকে M1911 রিভলভার বের করে এগিয়ে যেতে লাগলাম। সাথে আশেপাশে চোখ বুলিয়ে নিচ্ছি, কারণ এখন কিছু ছিনতাইকারী গ্যাং হয়েছে যারা এমন পরিস্থিতিতে ফেলে ছিনতাই করে। কিন্তু এখানে কিছুই হলো না। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে, যে কারণে দরজাটা খুললো না। তাই বাধ্য হয়ে লেজার বিম অন করে গাড়ির দরজাটা কেটে ফেললাম। তারপর ভেতরে চোখ বুলিয়ে দেখলাম 50 ঊর্ধ্বে ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাথে হাতে পালস চেক করে দেখলাম এখনো চলছে। তাই দ্রুত নিজের গাড়িতে করে হসপিটালে নিয়ে এলাম। হয়তো ভাবছেন এমন পরিস্থিতিতে শান্তভাবে কিভাবে থাকা যায়। এগুলো শেখানো হয় আর্মি ট্রেনিংয়ে, যেখানে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা। হসপিটালে নিয়ে গিয়ে আরও এক বিপত্তি। কি হয়েছে ওনার? রোড অ্যাক্সিডেন্ট করেছে ডাক্তার। কি? এটা পুলিশ কেস। পুলিশকে খবর দিন দ্রুত। আগে রুগীকে বাঁচান, তারপর পুলিশকে খবর দেবো। অন্য হসপিটালে নিয়ে যান, এখানে চিকিৎসা হবে না। আর চিকিৎসা করাতে চাইলে 10,000 টাকা ঘুষ দিতে হবে। মাথা গরম হয়ে গেল। চোখের পলকে ওর ঠিক হাঁটু বরাবর গুলি করে দিলাম। ওর চিৎকার পুরো হসপিটালের লোক জড়ো হয়ে গেল। কই থেকে কয়েকজন নার্স এসে ডাক্তারকে নিয়ে যেতে নিলে ওদের দিকে পিস্তল ধরে। আর এক পা বাড়ালে ওর মতো অবস্থা করব। এটা পুলিশ কেস, পুলিশকে খবর দিন, তারপর ওর চিকিৎসা হবে। রোগী মারা যাচ্ছে আর বলছেন পুলিশ কেস? আগে রোগীকে বাঁচানো আমাদের দায়িত্ব। তো সেই দায়িত্ব করেছিল এতক্ষণ ওই যে পাশে স্ট্রেচারে শুয়ে আছে, ওনার কি জীবন নেই? ওটা পুলিশ কেস হলে এটাও পুলিশ কেস। নার্স মাথা নিচু করে রইল। দ্রুত আমার পেশেন্টকে নিয়ে যান, নয়তো পুরো হসপিটাল বন্ধ করে দেবো। নার্স বয়স্ক লোককে নিয়ে গেল ওটিতে। আর আমার সামনে ডাক্তার শুয়ে আছে। ভয়ে কেউ এগিয়ে আসছে না। কিরে, কেমন লাগে দেখেছিস? এখন তুই এখানে এইভাবেই পড়ে থাকবি। পুলিশ তোর কেস লিখবে, তারপর ট্রিটমেন্ট করবে তোর।
ডাক্তারের মুখে বেদনার ছাপ। প্রায় ঘন্টাখানেক পর পুলিশের জিপের সাইরেন শোনা গেল। পুলিশ ভেতরে এসে সবাইকে জেরা করতে লাগলো। তোকে আমরা ঘিরে ফেলেছি, অস্ত্র ফেলে দে, নয়তো আমরা গুলি করতে বাধ্য হব। অফিসার, ভদ্রভাবে কথা বলুন। কেন রে, তুই কে? চিনিস না আমায়? ওর দিকে এগিয়ে যেতে লাগলাম আর অফিসার পিছিয়ে যেতে লাগলো। দেখ, এগিয়ে আছিস না, বল কে তুই? আমি ওর মুখের সামনে আমার আইডি কার্ডটা তুলে ধরলাম। কে আমি? সরি স্যার, আসলে একজন আর্মি মেজরকে না চিনে তুই তোকারি, তার উপর গুলি তাক করা এবং তার পরিচয় পাওয়ার পরও তাকে স্যালুট না করে আপনাকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হলো। স্যার, চুপ, কোনো কথা শুনতে চায় না। হাবিলদার, এর পোশাক খুলে নাও। হাবিলদার এসে পোশাকগুলো খুলে নিল, তারপর ওকে নিয়ে চলে গেল। এবার সেই ডাক্তারের সামনে গেলাম যাকে গুলি করছি। কে রে, চিনেছিস আমি কে? স্যার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দিন। ও এখন স্যার, আগে বললে কি হয়েছি? নার্স, একে নিয়ে যাও বলে পাশে ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলাম। একটু পর নার্স এসে জানিয়ে গেল পেশেন্ট এখন বিপদমুক্ত। একটু পর আমার ফোন এলো, দেখলাম সেনাবাহিনীর প্রধানের ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তৌফিক, তুমি কোথায়? এখনো ক্যান্টনমেন্টে পৌঁছাওনি কেন? স্যার, একটা ঝামেলা হয়ে গেছে। তারপর শুরু থেকে সব বললাম। গুড জব তৌফিক, কিন্তু তুমি পুলিশ অফিসারকে বহিষ্কার করলে কেন? আর এটা তো আমাদের হাতের বাইরে, পুলিশ প্রধানকে বলতে হবে। সেটা আপনি দেখবেন স্যার। আচ্ছা, দেখব। ফোন কেটে পাশের চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমানোর আগে পেশেন্টের বাইরের লোকদেরও খবর দিলাম, তারা নাকি আগামীকাল সকালে আসবেন। খুব ভেজালের মধ্যে পড়ে গেলাম। এমনিতেই সারাদিনের ক্লান্তি, তার মধ্যে এখনো ডিনার করা হয়নি। ক্ষুধাও লেগেছে, কিন্তু আলসেমি করতে করতে আর যাওয়া হলো না খেতে। ওভাবেই ঘুমিয়ে পড়লাম। পরদিন কোনো কিছু ঝাঁকুনিতে চোখ খুলে তাকালাম, দেখলাম সামনে নার্স। কি হয়েছে আপু, এমন ডাকছো কেন? আসলে স্যার, সকাল হয়ে গিয়েছে তাই আর ডাকছিলাম আর কি। আর আপনার এখানে অসুবিধা হলে আমাদের বেডে ঘুমিয়ে নিতে পারেন। আমরা এখন কাজে থাকবো, রুম ফাঁকাই থাকবে। নার্সের কথায় কেমন যেন সন্দেহ হলো, কারণ নার্স কথা বলতে বলতে বারবার আটকে যাচ্ছিল। যারা প্রথম বা মিথ্যা বলতে অভ্যস্ত নয় তাদেরই এমন হয়। আমি মেজর, অনেক চর বাটপার দেই, ক্লাস নিয়েছি। হ্যাঁ বুঝেছি, আর বলতে হবে না। পেছন থেকে পিস্তলটা নার্সের কপাল বরাবর তাক করে। স্যার, স্যার কি করছেন? তেমন কিছু না, এখন বলো তোমায় এসব বলতে কে বলেছে? আমার কোনো দোষ নেই স্যার, আমাকে মারবেন না প্লিজ, আমাকে মারবেন না। তোমাকে মারবো না যদি সত্যি বলো। কে তোমাকে এইসব বলতে বলেছে? গত রাতে আপনি যে ডাক্তারকে গুলি করেছিলেন তিনি এসব করতে বলেছিলেন। তুমি কেন এসব করলে? তুমি কি কচি খুকেই? স্যার, ওনার কাছে আমার গোপন ভিডিও আছে, সেটা দিয়ে তিনি আমাকে নয় প্রায় সব নার্সদের ব্ল্যাকমেল করে। এসব শুনে রাগ উঠে গেল। দ্রুত ফোন বের করে আমার আন্ডারগ্রাউন্ড টিমকে আসতে বললাম। এরা সবসময় আন্ডারগ্রাউন্ডে থাকে, মনে করুন মাফিয়া। মাফিয়ার মধ্যে দু রকম থাকে, একজন হোয়াইট মাফিয়া আর একজন ব্ল্যাক। একটু পর ওরা এলো, আমি ওদের নিয়ে এসে ডাক্তারের কেবিনে গেলাম। তারপর, কিরে তোকে একটা গুলি করলাম কিন্তু তুই ভালো হলি না, আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব করতে গেলি? স্যার আমি কিছু করিনি, নার্স মিথ্যা বলেছে ওসব। এক মিনিট, আমি কখন বললাম নার্স এসব করেছে বা বলেছে? শালা চুরি করিস আর বলিস স্যার আমি চুরি করিনি। ভয়েস, একে নিয়ে যাও। ডাক্তারকে নিয়ে গেল। তারপর, আচ্ছা তোমাদের ভিডিও করে রেখেছে? স্যার, ওনার কেবিনে কম্পিউটারে। ডাক্তারের কেবিনে সব তন্ন তন্ন কোনো খুঁজে কয়েকটা সিসিটিভি পেলাম, সেগুলো সব বের করে ভেঙে টুকরো টুকরো করলাম। কম্পিউটারের পিসিটা বের করে ওর ওপর লাফাতে লাগলাম, যতক্ষণ পর্যন্ত না সেটা গুঁড়ো গুঁড়ো না হয়। সব শেষে সবগুলোতে আগুন লাগিয়ে দিলাম। এরই মধ্যে একজন নার্স এগিয়ে এসে বলল, স্যার, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে আর ওনার বাড়ির লোক এসেছে, আপনাকে দেখতে চাচ্ছে। ঠিক আছে চলুন। নার্সের সাথে যেতে লাগলাম। নার্স একটা কেবিনে গেল, আমিও গেলাম। মাথা নিচু করেছিলাম বলে সামনে কে আছে খেয়াল করিনি। মাথা তুলে তাকাতে যেন অবাক হয়ে গেলাম। আরে এ তো আমার চাচ্চু। তৌফিক, তুই? ফেরদৌস চাচ্চু, তুমি? আপনারা একে অপরকে চেনেন? নার্স এই কি আমাকে এখানে এনেছে? জি স্যার। ও, নার্স, ওনাকে বলবেন ওনার সব বিল আমি দিয়ে দিয়েছি। এখন তাহলে আসি আমি। দরজা দিয়ে বের হতে যাব অমনি বাইরে থেকে কেউ একজন দরজা খুলে দিল। দুজন মুখোমুখি হলাম, হতে আরো এক দফা অবাক হলাম, কারণ বাইরে বাবা, চাচি, মা আর নিজের ছোট বোনটাও ছিল। হয়তো চেনেনি, আবার চিনতেও পারে। সেসবে তোয়াক্কা না করে চলে এলাম। পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে সোজা বগুড়া ক্যান্টনমেন্টে আসলাম। সেখানকার সব নিয়ম পূরণ করে বাড়ি খুঁজতে লাগলাম। বাড়ি তো পেলাম, কিন্তু সিঙ্গেল দেখে কেউ ভাড়া দিতে চাইলো না। সবশেষে একটা দ্বিতীয় তলা বাড়িতে এলাম। দেখে মনে হচ্ছে অনেক পুরনো, তবুও গেলাম। কয়েকবার বেল বাজানোর পর ওপাশ থেকে দরজা খুলে দিল একজন শার্টের ঊর্ধ্ব মহিলা। আসসালামু আলাইকুম আন্টি।
ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে তো চিনলাম না। জি, আমি এখানে বাসা ভাড়া নিতে এসেছি। আপনারা কি ভাড়া দেবেন? ও হ্যাঁ, বাবা দিব। কিন্তু তুমি কি একাই? জি আন্টি, কলেজ থেকে বদলি নিয়ে এসে পাশেই একটা কলেজে ভর্তি হয়েছি। সমস্যা নেই, তুমি এসো, রুম দেখিয়ে দেই। আন্টির পেছন পেছন গেলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাকে দ্বিতীয় তলায় না নিয়ে নিচতলায় সুন্দর একটা রুম নিয়ে আসলো। পছন্দ হয়েছে? হ্যাঁ আন্টি, কিন্তু এটা তো নিচতলায়, আমাকে তো দ্বিতীয় তলা ভাড়া দেওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে, একদম আমার ছেলের মতো। তাই তোমাকে এই রুমটা দিলাম। আন্টি, ভাড়া কত দিব? ছেলের কাছ থেকে টাকা নিব? তাই কি হয় আন্টি? হ্যাঁ হয়। টাকার অভাব নেই, আমাদের মন খুলে কথা বলার জন্যই ভাড়াটিয়া খুঁজছিলাম। সাথে টুকিটাকি বাজার করে দিতে হবে। তা বুঝলাম, তা আঙ্কেল কই, আর তিনি কি করেন? তোমার আঙ্কেল পাশের কলেজের অধ্যাপক, সাথে সামনের চত্বরের মসজিদে ইমাম। হয়তো নামাজ পড়াতে গিয়েছে। ও। হুম, এখন বিশ্রাম নাও। আন্টি চলে গেলেন। রুমে গিয়ে বিছানার দিকে তাকালাম। বিছানায় কেমন যেন মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে, আর আমাকে ডাকছে। কি আর করার, আমিও তো পাষাঢ্য নই, তাই বিছানার ডাকে সাড়া দিলাম। আহ, কি শান্তি। ঘুম ভালো ফোনের চিল্লানিতে। ফোনের দিকে তাকিয়ে দেখি পিচ্চি বোন ইভা ফোন দিয়েছে। হ্যালো ইভা, বল। ভাইয়া, তোমার চেহারা অমন কেন? আমি চিনতেই পারিনি। তখন আমি কেন, মা আর চাচিও চিনতে পারিনি। তো কি করব? তা বাড়িতে আসুনি কেন? আমি বাসা ভাড়া নিয়েছি, তাই আসিনি। আর কিছু বলবি? ভাইয়া, কতদিন থাকবি তুই এখানে? হয়তো কয়েক মাস, আবার বছরও হতে পারে। ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বল। আসলে ভাইয়া, আমাদের স্কুলের সামনে কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলে। কথা একদম তীরের মতো লাগলো। চোখ মুখ শক্ত হয়ে গেল। তবুও শান্ত গলায় বললাম, ও তা আমার পিচ্চিটার স্কুল কয়টা থেকে? বোনটা আমার ক্লাস 10-এ পড়ে। ভাইয়া, 10টা থেকে শুরু। ঠিক আছে, আমি কাল দেখব। তুই চুপচাপ ওদের সামনে দিয়ে যাবি, আমি তোর আশেপাশেই থাকবো। কেন, আমার সাথে গেলে কি হবে? আপা, আমি মিশনে এসেছি, আমাকে শত্রু চিনে ফেলতে পারে, তাই এমন করে যাব, বুঝেছো? হ্যাঁ ভাইয়া, তাহলে কালকে দেখা হবে। আচ্ছা পাগলি হবে। ফোনটা কেটে দিয়ে আমার টিমকে জানিয়ে দিলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হতে যাবো, অমনি আন্টির সামনে চলে এলো। কোথায় যাওয়া হচ্ছে নবাব সাহেব? এর কতবার ডাকলাম, নবাবের ঘুমই ভাঙে না। এই তো আন্টি, বাইরে ডিনার করতে যাব, সাথে একটু কাজও আছে। কাজ আছে বুঝলাম, কিন্তু ডিনার বাহিরে কেন? আমাদের সাথে করবে, বুঝেছো? কিন্তু কে শোনে কার কথা? টেনে নিয়ে গেল ডাইনিং টেবিলে। দেখলাম একটা লোক পেপারে মুখ গুজে আছে। আন্টি ধুম করে পেপারটি কেড়ে নিয়ে বলল, বলি, পেপারে কি এত পড়ো? কি হলো? এটা আমি কেন জানো? আমি কলেজের অধ্যাপক, সম্মান দিবা। আর বড় কথা, তোমার শিক্ষকও ছিলাম আমি। স্যার। আঙ্কেল সামনে চোখ দিয়ে আমাকে দেখে চমকে উঠে বলল, হারে, আমার কিলার মেশিন যে, তা তুই এখানে? আসলে আঙ্কেল আর কেউ নন, আমার কলেজের জীবনের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় ওনার সাথে পরিচয়, আর ওনার সাহায্যেই আমি মেজর হই। উনি সব ব্যবস্থা করেছে, শুধু মেধা আমি খাটিয়েছি। স্যার, আপনি এখানে? আমারও একই প্রশ্ন, তুই এখানে কেন? কাউকে আবার ইনকাউন্টার করতে আসিসনি তো? এসেছি স্যার। খবর আছে বগুড়া সদরে মাদকের কারবারি, খুন গুম বেড়ে গিয়েছে, তাই আমাকে পাঠানো হলো। কিন্তু এতগুলো পুলিশের কাজ, তোকে কেন একা পাঠালো? এটাই বড় প্রশ্ন, আমাকে কেন পাঠালো এটাই বের করতে হবে। আচ্ছা বুঝলাম, তাহলে তোর কোথায় বলছে তোর আন্টি? আন্টি এবার মুখ খুললো। তোমরা কি বলছো? আমি কিছুই বুঝলাম না। তোমাকেও বলেছিলাম না আমার একটা ছাত্রের কথা, নাম তৌফিক, যে কম বয়সে আর্মি মেজর হয়েছে, যাকে এক নামে চেনে আমাদের দেশের গৌরব, আমাদের ছাত্র তৌফিক। হ্যাঁ শুনেছি, যার কথা তুমি বাসর ঘরেও বলেছিলে। হ্যাঁ ঠিক ধরেছ, তাকে তো তুমি দেখতে চেয়েছিলে, দেখবে তাকে? হ্যাঁ তাকে দেখতাম, কিন্তু তুমি তো দেখালেই না। আরে, তোমার সামনেই সেই কিলার মেশিন, ওরফে স্ট্যাচু মাস্টার, যার টার্গেট কখনো মিস হয় না, সেই তৌফিক। কি সত্যি? হুম। আন্টি এবার উঠে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, তুই এত বড় মানুষ হয়ে আমাদের ভাঙা বাড়িতে কেন এলি?
আরে আন্টি, আমি বাড়ির নাম প্লেটে আমার স্যারের নাম মানে মিস্টার আমিনুল ইসলাম লেখা ছিল। নামটা দেখে কৌতূহল হয়ে এসেছিলাম, আর কৌতূহল থেকে সব বাস্তবেই হয়ে গেল। রেহানা, ওকে এখন খাবার দাও, পরে কথা বলবো। ও হ্যাঁ, মনেই ছিল না। বলে আন্টি খাবার সার্ভ করে দিল। কিছু খেয়ে বের হলাম আন্ডারগ্রাউন্ড ক্যাম্পে। এখানে অবশ্য তেমন কিছু নেই, শুধু জবাববন্দি নেওয়া হয়, পরে পুলিশের কাছে হত্যাযত্ন করা হয়। ক্যাম্পে একটা চেয়ারে বসলাম। একটু পর আন্ডারগ্রাউন্ডের সহকারী লিডার সিরাজুল ইসলাম সিয়াম আমার সামনে এসে বসলো। আসলে সিরাজুল আমার বেস্ট ফ্রেন্ড, শুধু আমি পদের জন্য বড়। আমি যখন বাইরে থাকি তখন সিরাজুল এই টিমটাকে লিড দেয়। সিয়াম, ওকে নিয়ে আসতে বল। কতদিন পর আসলি? কই ভালো মন্দ কথা বলবি তা নয়, এসেই কাজ কাজ করছিস। সিয়াম, আমরা দেশের সৈনিক, আমাদের এক একটা সেকেন্ডও মূল্যবান। আমাদের ট্রেনিংয়ের সময় আমাদের কি বলেছিল মনে আছে? অনেক কিছুই বলেছে, তবুও তুই বল, আমি শুনছি। ট্রেনিংয়ে আমাদের বলা হয়েছিল ডু অর ডাই, মানে হলো বাঁচো নয়তো মৃত্যু বরণ করো। এটাই আমাদের নীতি। আমাদের সামনে অনেক কঠিন মুহূর্ত আসবে, যেখানে সময় খুব কম থাকবে, তখন এক এক সেকেন্ডও মূল্যবান। সুতরাং বন্ধুত্ব অবসরে এখন কাজের কথায় আসি। এরই মধ্যে আমাদের টিম সদস্য ডাক্তারকে নিয়ে আসলো, এসে সামনের চেয়ারে বসালো। আমিও বসলাম পাশের চেয়ারে, সিয়াম মাঝখানে মাঝারি সাইজের চেয়ার। তা মিস্টার ফারুক, বলুন, আপনি হসপিটালে ঘুষের কারবারি কেন করছিলেন? ডাক্তার ফারুক নিশ্চুপ। আমাদের সেখানে হয়েছিল সব সময় ঠান্ডা মাথায় জেরা করতে। তাই আবার বললাম, মিস্টার ফারুক, আমি খোঁজ নিয়েছি আপনি একজন নেক্রোফিলিয়া, মৃত্যু নারীর সাথে সংগ্রাম করেন, সাথে হসপিটাল নার্সদের যৌন হয়রানি করেন। ডাক্তার ফারুক এবারও চুপ। শেষ প্রশ্ন, সিয়াম তুই কর। আমি শুনেছি আপনি বগুড়া শহরে মাদক কারবারের সাথে জড়িত। মিথ্যে বলবেন না মিস্টার ফারুক। সেই জায়গার লোকদের আমরা অ্যারেস্ট করেছি এবং সেই বলেছে আপনি জড়িত। আর সাথে হসপিটালের কয়েকজন স্ট্রাকচার বয়ও। কথাটা কি সত্যি? মিস্টার ফারুক নিশ্চুপ। এবারে মাথায় রক্ত উঠে গেল। টেবিলের উপর থেকে প্লাস নিয়ে একের পর এক কার্ডগুলো তুলে ফেলতে লাগলাম। ডাক্তারের গলা ফাটানোর চিৎকার যেন কানে না আসে, সেই জন্য কানে তুলে দিয়ে রেখেছি। মিস্টার ফারুক, দ্রুত বলুন। মিস্টার ফারুক ব্যথায় কাতর, কিন্তু মুখ খুলতে নারাজ। পাশের সর্তা, যেটা দিয়ে সুপারি কাটা হয়, বড় মাপের ছিল, ওর মধ্যে ডাক্তারের সমস্ত নখগুলো কেটে ফেলতে লাগলাম। 1971 সালে মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানিদের হাতে ধরা পড়তো, তখন তাদেরও এভাবে নখ কাটতো ক্যাম্পের অবস্থান জানার জন্য। মিস্টার ফারুক তবুও চুপ। রাগটা আরও বেড়ে গেল। পাশে লাঠি ছিল, দ্রুত লাঠিটা নিয়ে ওর ব্যক্তিগত সোফাতে বাড়ি দিতে লাগলাম, তবুও চুপ। সিয়াম, গুলিটা লোড কর। এর এক পাতে শ্যুট করে আমার মন ভরেনি, ওর সমস্ত হাত পাগুলোতে শ্যুট করতে ইচ্ছে করছে। সিয়াম, পিস্তল লোড কর। আমার হাতে দিতেই মিস্টার ফারুক চেঁচিয়ে বলে উঠল, স্যার স্যার বলছি, হ্যাঁ আপনি যা বলেছেন সবই সত্যি, আমি সব কিছুর সাথে জড়িত। বা এ তো মেঘনা চাইতেই জল। আন্দাজে ঢিল মেরেছি আর সঠিক জায়গাতে লেগেছে। হসপিটালে কোন কোন ওয়ার্ড বয় জড়িত? আনার চেম্বারের পাশের রুমে ডক্টর রহমানের ওয়ার্ড বই কামরুল। আর কে? আর কেউ নয়। তুই নারীদের যৌন হয়রানি করতি কেন? আসলে কয়েকজন আমাকে মৃত্যু নারীর সাথে সেক্স করতে দেখে ফেলেছিল, তাই এডিট করে ওসব ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতাম যেন কেউ না জানে। তার মানে তুই আমাকেও ব্ল্যাকমেল করার জন্য নার্সদের রুমে যেতে বলেছিলি? ওর ডান পায়ের গোড়ালিতে শ্যুট করে দিলাম। তাই সব মাদক কই পেতি তুই? কামরুল এসব এনে দিত, আর আমি সেগুলো বিভিন্ন পেশেন্টের প্রেসক্রিপশনে লিখে দিলাম। ধন্যবাদ মিস্টার ফারুক। সিয়াম, আগামীকাল একে পুলিশের কাছে হস্তান্তর করবি। আর আগামীকাল সকালে কোথায় যাব মনে আছে? জি স্যার। গুড। মিস্টার সিয়াম, আগামীকাল দেখা হবে, চলি। ভাড়া বাসায় আসলাম। এসে স্যারদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠলাম ভোর 6টায়। রোজকার মতো জগিং করে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, যেখানে স্যার আর আন্টিও ছিলেন। আন্টি আমাকে দেখে, এই তো এসে গেছে, এসো বাবা বসো। জি আচ্ছা আন্টি। খাবার টেবিলে বসে একবার স্যারের দিকে তাকাই, আরেকবার আন্টির দিকে তাকাই। মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেটা গতকাল মনে ছিল না বলার। স্যার মনে হয় লক্ষ্য করেছে। তৌফিক, কিছু বলবে? আসলে স্যার, একটা প্রশ্ন জানার ছিল আর কি। তো বলো, লজ্জা পাচ্ছ কেন? আসলে আন্টি, আমি গতকাল স্যারের নাম আর তার পেশা বাড়ির নাম প্লেটে দেখেছিলাম। সেটা দেখে অনেক আশা নিয়ে ঢুকেছিলাম, কিন্তু আপনি দরজা খুলে দিলে সেই আশা মাটি হয়ে গিয়েছিল। কিন্তু রাতে স্যারকে দেখে খুশি হলো, একটা হিসাব মেলাতে পারছি না। আমি যখন স্যারের ছাত্র ছিলাম, এমনকি আর্মিতে জয়েনের 1 বছর পর্যন্ত আমি স্যারের বাসায় যাওয়া আসা করতাম, তখন তো আপনাকে দেখিনি।
স্যার একাই থাকতেন, সাথে ওনার ছেলেও। আর বড় কথা, আমার স্যার বাসর ঘরে আমার কথা বললো কি করে? আমি তো আপনার ছেলের বয়সী। ও, এই বিষয়। শুনো, আমি তোমার স্যারের দ্বিতীয় স্ত্রী। তাহলে এখন ভেবে দেখো। এতক্ষণ স্যার চুপ ছিল, কিন্তু এবার তিনি বললেন, তৌফিক, আসলে তুমি যখন আমার ছাত্র ছিলে তখন আমার বয়স ছিল 55, কিন্তু আমার প্রথম স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। তখন সন্তানের কথা ভেবে বিয়ে করিনি। তখন আমার বয়স ছিল 28। এভাবেই স্ত্রী ছাড়া চলছিল আমার জীবন। ভেবেছিলাম আর বিয়ে করব না, কিন্তু ছেলের বয়স 26 বছর প্রায় হলে উচ্চ ডিগ্রি অর্জন করতে আমেরিকায় স্টুডেন্ট ভিসায় চলে যেতে চাইলে আমি তাকে বারণ করি, কিন্তু ছেলেটা অনেক বুঝালো। শেষে আমাকে জোর করলো এই বয়সে বিয়ে করতে, যাতে সে আমাকে যত্ন করে। কিন্তু করিনি, ছেলে চলে গেল। তুমিও আর্মিতে গেলে। প্রায় তার 1.5 বছর পর এই সুন্দরীর সাথে দেখা হলো, যে কিনা আমার বান্ধবী ছিল। তার স্বামী নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর কোনো সন্তানও ছিল না। তাই নিজের চাকরি করে চলছিল দিনকাল তার। দুজনের কথা বলা, ভালো লাগা, অবশেষে তাকে বিয়ের প্রস্তাব দিই। তখন তোমার আন্টির বয়স প্রায় 56 আর আমার বয়স 57। এরকম অনেকেই থাকে প্রায় প্রত্যেক ব্যাচে। বিয়ের পর আর যোগাযোগ হয়নি তোমার সাথে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে এখন বাগুড়ায় এসেছি আর এখানেই জয়েন করেছি। অনেক লম্বা কাহিনী। বাবা, খাও এখন। খাওয়া শেষ করে বের হলাম এবার স্কুলের দিকে। দূর থেকে দেখলাম 6টা ছেলে ইভাকে বিরক্ত করছে, চুল টানছে। এটা দেখে গায়ে পশম দাঁড়িয়ে গেল রাগে, কিন্তু সংযত করে এগিয়ে গেলাম। ইভা স্কুলে গেল। সিয়াম ওদের সামনেই হাই স্কার্ট নিয়ে ছিল, আমার ইশারায় অপেক্ষায়। ওদের দিয়ে তাকিয়ে সিটি বাজালাম, আর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেল। হাই স্কার্টই ওদের সামনে এসে 3জন নেমে জোরপূর্বক গাড়িতে তুলো, হাওয়ার গতিতে অবস্থা ত্যাগ করলো। আর আমি এবার স্কুলের মধ্যে গেলাম, দেখলাম ইভা কয়েকজনের সাথে কথা বলছে, আর ইভা কান্না করছে। একজন ভাইয়ের কাছে সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো তার বোনের চোখের পানি। আমি কিছু না বলে ওখান থেকে ইভাকে টেনে আনতে যাব, অমনি ঠাস 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 কয়েকটা চর মারলো কেউ একজন। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে, প্রায় ইভার সমবয়সী। চরটা মেরে মেয়েটি বলতে শুরু করলো, লুচ্চে বদমাইশ, মেয়ে দেখলে হাত ধরতে ইচ্ছা করে। তুই কে রে? জানিস ওর ভাই মেজর আজ আসার কথা, কিন্তু সে আসেনি, তাই কাঁদছে। সে যদি আসে তোকে একদম কাছে খেয়ে ফেলবে। আমি অবাক হয়ে ইভার দেখি একবার, মেয়েটার দেখি একবার। ইভা দেখি মাথা নিচু করে আছে। তুমি জানো আমি ইভার কে হই? তুই আবার কে হবি, বকাটে লুচ্চা? কথাগুলো শুনে মেজাজ খারাপ হলো। ধমক দিয়ে ইভাকে বললাম, ইভা, মেয়েটা কে রে, আমাকে যাতা বলছে। ইভা একটু কেঁপে উঠলো, বুঝলাম পাগলি ভয় পেয়েছে। এই তনু, চুপ কর। ইনি আমার ভাইয়া, যার কথা তোকে বলেছিলাম। কি মিস তেজপাতা ম্যাম, শুনলেন তো কে হই আমি? আগে ইভার বিষয়টা দেখি, তারপর আপনার ব্যবস্থা করব। সোজা এনকাউন্টার বলে ইভাকে নিয়ে বাইরে দাঁড়ালাম। একটু পর একটা প্রাইভেট টয়োটা ফিল্টার গাড়ি এসে দাঁড়ালো। চুপচাপ গাড়িতে উঠে বসলাম। ইভাও বসলো। বসতে ইভার চোখ বেঁধে দিলাম। ভাইয়া, চোখ বাঁধছো কেন? আমার বোনটাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেবো, এখন চুপ করে থাকো। ইভাকে নিয়ে এলাম আমাদের আন্ডারগ্রাউন্ড টর্চার সেলে। ইভাকে নিয়ে ভেতরে গেলাম, গিয়ে ওর চোখের বাঁধন খুলে দিলাম। আসলে এবার চোখ এই কারণে বেঁধেছি যাতে আমাদের এই অফিসটা না চেনে। এবার চোখ খেলে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, এ কই নিয়ে এসছো আমাকে? পেছনে তাকিয়ে দেখ। এবার পেছনে তাকিয়ে অবাক, সাথে রাগে পাগলিটার চোখগুলো লাল হয়ে গেল। আমি এবার হাত ধরে সামনে থাকা সেই সব ছেলেদের সামনে নিয়ে গেলাম যারা এবার চুলে হাত দেওয়ার চেষ্টা করেছিল। এবার এরাই কি তোকে রোজ ইপটিজিং করতো? হ্যাঁ ভাইয়া, এদের কথা আব্বুকে বলেছিলাম। তিনি থানায়ও জানিয়েছিল, কিন্তু অফিসার এদের কিছুই বলেননি। কেন, এরা কে? ভাইয়া, এরা হলো এখানকার বড় লোকেদের হাতুড়ে ছেলে। আর এই যে এইটা, যে এবার চুলে হাত দিয়েছিল, এ হলো এখানকার চেয়ারম্যানের ছেলে। বুঝেছি। তা তুই কি এদের মারবি নাকি আমি মারবো? এবার জুতা খুলে মারতে যাবে তার আগেই আটকালাম। আরে এরা তো বেহুশ, দাঁড়া এদের জাগাই। সিয়াম, একটাকে। সিয়াম হাজির। স্যার বলুন। জাগাও এদের। সিয়াম ওদের মুখে পানি মেরে দিল। একটু একটু করে ওরা চোখ খুললো। চোখ খুলে চিৎকার করে হুমকি দিতে লাগলো। এই কে তুই, আমাদের বেঁধেছিস কেন? কেন, তোকে বাদলে কি হবে রে? এই রিশান, পাশে দেখ ফুলকলিও আছে রে। আরে তাই তো। তা সুন্দরী, তুমি কি আমাদের এখানে এনেছো? ভালোই ভালো ছেড়ে দাও, নয়তো। রিশান ভাই, শালা কেমন হচ্ছে কুপিয়ে মারি, আমাদের তুলে নেছে। ও আচ্ছা, মারিস। আগে বেঁচে ফিরতে পারবি কিনা ভাব। কে মারবে তুই? হাসালি। ইভা বোন, তুই ওদের কি করবি কর,
তারপর ওখান থেকে ওই যে পাশের ঘর, ওখানে গিয়ে তুই কানে আঙ্গুল আর চোখ বন্ধ করে থাকবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। বলে ওদের ইচ্ছা মতো জুতার বাড়ি দিয়ে চলে গেল পাশের ঘরে। এবার আমি ওদের সামনে চেয়ারে বসলাম। সিয়াম, নিয়ে এসো। সিয়াম একটা ট্রে আনলো, যেখানে সুন্দরভাবে অনেক কিছু সাজানো, যেমন কাঁটা চামচ, হাতুড়ি, প্লাস ড্রিল মেশিন, ছুরি আর জবাই করার মতো বড় ছুরি, আর শেষে আমার M1911 রিভলভার। তা তুই কোন হাত দিয়ে আমার বোনের চুল ধরেছিলি? এই হাত। বলে এই হাত। বলে হাতুড়ি দিয়ে রিশানের পুরো হাতে বাড়ি দিতে লাগলাম। ওর চিৎকার শোনার ইচ্ছে নেই, তাই মুখে কষ্টেপ লাগিয়ে দিয়েছি। রিশানকে ছেড়ে আরেকজনের কাছে আসলাম, যে আমার বোনকে ফুলকলি বলেছিল। মামা, ফুলকলি দেখবা? দাঁড়াও দেখাচ্ছি। বলে হাতুড়ি দিয়ে ওর মুখে বাড়ি দিলাম। সামনে সব করে দাঁত ভেঙে গেল, সাথে টেপো। এতে ওর গগন ফাটানোর চিৎকার, কান প্রায় ফেটে যাবে, তাই দ্রুত প্লাস দিয়ে ওর জিব্বা টেনে বের করে চাকু দিয়ে কেটে ফেলাম। তারপর তার পাশের জনের কাছে আসলাম। তা তুই আমাকে কোপাবি? বলে চাকু দিয়ে ওর পুরো বুক, চোখ, সমস্ত দেহে চোপাতে লাগলাম। চাকুটা 6 ইঞ্চি হওয়ায় সুবিধাই হলো। শেষে বাকি সব কটাকে মাথায় শুট করে দিলাম, রিশান বাদে। সব কটাকে শিয়ামরা বস্তায় ভরতে লাগলো। তা তুই কি করবি বল? ওর মুখের টেপও খুলে দিয়ে। ভাই ভাই মাফ করে দিন ভাই, ভাই মাফ করে দিন ভাই। মাফ করব, তবে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। হ্যাঁ ভাই দেব, দেব, শুধু আপনি বলুন, তবুও মারবেন না আমায়। হসপিটালে কামরুল ওয়ার্ড বয়কে কারা ড্রাগস সাপ্লাই দিত? ওগুলো আমি জানি না, ওগুলো আমার এলাকায় নয় ভাই, বাইরে দেন ভাই। তুই আমার কোনো কাজেরই না, আর পরে যদি বদলা নিতে চাস তখন। বলে পাশে জবাই করার চাকু দিয়ে রিশানের চাপ, হাত পা দেখে আলাদা করে দিলাম, শেষে ওর মাথাটাও। এতক্ষণে নিজের রাগটা কমলো। সিয়াম, দ্রুত এগুলো কলেজের সামনে ফেলে এসো। সিয়াম চলে গেল, আর আমি রিভার রুমে গেলাম, আর ওর কাছে যাওয়ার আগে পোশাক পরিবর্তন করে নিলাম। ভাইয়া, এত সময় লাগলো কেন আসতে তোমার? এমনি ওদের বোঝালাম। এখন চলো, আর কাউকে বলবি না এসব, কেমন? ঠিক আছে ভাইয়া। ইভাকে আবার চোখ বেঁধে বাড়িতে পৌঁছে দিয়ে এগিয়ে যেতে লাগলাম হসপিটালের দিকে। হসপিটালে পৌঁছাতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগলো। ঘড়িতে তখন 12টা 20 মিনিট। হসপিটালের ভেতর যেতেই থমকে চারিপাশে চোখ ঘুরে নিলাম। তারপর ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে গিয়ে দেখলাম একটা ছেলে। পোশাক দেখে মনে হলো ওয়ার্ড বয়। একটু পর সামনে থেকে যেন ফিস ফিস করে কথা বলতে শুনলাম। চোখ না তুলে কান খাড়া করে শুনতে লাগলাম। কিরে, কামরুল তো মারা গেল, এখন আমাদের টাকাগুলো কে দিবে? শালা মূল্য তো মূল্য, আমাদের টাকা না দিয়া সাত থেকে দাব দিল। বলি মরবি যখন আমাদের টাকাটা দিয়ে যা। ওদের কথা বলা শেষ হতে আর চোখে তাকালাম কামরুলের মতো ওয়ার্ড বয়, তার মানে কামরুলের সাথে এরাও জড়িত। না না, দেখছি কেমন সব ঘোলাটে হয়ে যাচ্ছে। ফোন বের করে সিয়ামকে ফোন দিলাম। সিয়াম, কোথায় তুমি? স্যার আমি অফিসে। হসপিটালে চলে এসো। ঠিক আছে স্যার। সিয়ামকে আমার এই কারণেই ভালো লাগে, কথা না বাড়িয়ে চলে আসে। ফোন রেখে ছেড়ে দুটোকে লক্ষ্য করলাম। এদের দুজনের প্রতি কেমন সন্দেহ হলো, এরকম চোরদের মতো তাকানোর স্বভাব। হসপিটালের মধ্যে যেতেই সেদিনের নার্সের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু চেক আপ করাতে এসেছি আর কি। জি আচ্ছা স্যার, তাহলে আমি আসি। সামনে এগোতে গিয়ে দাঁড়িয়ে গেলাম, কারণ ওয়ার্ড বয় দুটো ছাদের দিকে যাচ্ছে। কেমন সন্দেহ হলো, তাই ওদের ফলো করতে লাগলাম। ওরা ছাদে উঠে হঠাৎ পেছনে তাকিয়ে হো হো করে হেসে দিল। তারপর, দেখলি বাবু, শালা কত বোকা, নিজেই ফাঁদে পা দিল। আমি ওদের কথা শুনে পেছনে তাকাতে যাব, তার আগেই পেছন থেকে কেউ একজন মাথায় প্রচুর জোরে আঘাত করলো। তারপর কিছু মনে নেই। যখন চোখ খুললাম, নিজেকে হাত পা বাঁধা অবস্থায় কাঠের চেয়ারে দেখতে পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম বাড়িটা পুরনো, হয়তো দেয়ালের রং নেই, হয়তো এই জন্য এখানে নিয়ে এসেছে আমাকে। মাথার উপর ছোট 60 পাওয়ারের বাল্ব জ্বলছে আমার নিপসে। ঘরে কেউ নেই, তাই হাতটা নাড়াতে চেষ্টা করলাম, আর অনুভব করলাম আমার বুক পকেট ছোট 2 ইঞ্চি চাকু রয়েছে। চেয়ারটা পুরাতন হওয়ায় এই চেয়ার সহ একটু দাঁড়িয়ে সজোরে বসে পড়লাম, আর যা হবার তাই, চেয়ার ভেঙে গেল আর আমি একটু ব্যথা পেলাম। তবুও নিজেকে সামলিয়ে নিলাম। চেয়ার ভাঙা একটু শব্দ হলো, দ্রুত নিজেকে গুছিয়ে বুক পকেট থেকে চাকুটা বের করে নিলাম, সাথে রুমের লাইটটাও নষ্ট করে দিলাম। যা সন্দেহ করেছিলাম তাই। একটু পর কেউ একজন রুমে প্রবেশ করলো, কিন্তু কিছু দেখতে পেল না, তাই বাইরে যেতে নেবে অমনি আক্রমণ করে বসলাম শত্রুর মুখে। মুখটা চেপে ধরলাম, গলায় চাকু দিয়ে একটা টান দিলাম, অমনি ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। তারপর দ্রুত পকেট চেক করতে লাগলাম। ভাগ্যক্রমে একটা দেশি 1 শুটার গান পেলাম, সেটা লোড করে শালাকে শুয়ে দিয়ে ধীর পায়ে বের হলাম, কেউ আছে কিনা। এবারও তাই হলো, মুখোমুখি হলাম দুজনের। তারা আমার দিকে আক্রমণ করার আগেই আমি শুট করলাম, সাথে চাকুটা অন্যজনের দিকে ছুড়ে মারলাম। নিখুঁত নিকাশ নিশানা। বুলেট একজনের কপাল ফুড়ে বের হয়ে গিয়েছে, আর চাকুটা অন্যজনের ঠিক
বাম্প বুকে গেঁথে গিয়েছে, সে ব্যথায় ছটফট করছে। বুঝলাম মরেনি, তাই চাকুটার উপর জোরে লাথি দিলাম। অমনি চাকুটা ওর বুক ফুঁড়ে এপার ওপর হয়ে গেল। সামনে এগোতে যাব, হঠাৎ ধূপ করে কিছু একটা বাম হাতের পেশিতে লাগলো। ব্যথায় পড়ে নিয়ে নিঃশ্বাস বন্ধ করে রাখলাম। একটু পর ওপাশ থেকে একজন বের হয়ে এলো, এসে জোরে জোরে কয়েকটা লাথি দিল। চোখটা একটু খুলে দেখলাম ওর হাতে পিস্তলটা নিচে নামানো, আমার হাত প্রায় 1 ফুট উপরে। আর শত্রু দেখলাম আর মনে কি যেন ভাবছে। সুযোগ কাজে লাগালাম, সো মেরে গুলিটা কেড়ে নিলাম, সাথে ওর পায়ে লাথি দিলাম। আসমকে এমন আক্রমণ নিয়ে সে হয়তো হজম করতে পারেনি, তাই হয়তো বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ভেবেছিস মরে গেছি? না মানে আমাকে মাফ করে দেন ভাই। এটা দ্বিতীয় ওয়ার্ড বয়। আচ্ছা, আমার মাথায় বাড়ি কে দিয়েছিল? এই যে একটা লাশ দেখিয়ে এ মেরেছে। তুই বুঝলি বা জানলে কি করে আমি আর্মি আর তোকে ফলো করছি? আপনারা নার্সের কথাগুলো আমরা আড়াল থেকে শুনেছিলাম, আর আমাদের বস আমাদের হুকুম করেছিল আপনাকে মেরে দেওয়ার। তোদের বসকে? হেনামুল। তোকে ধন্যবাদ। এবার বল আমি কোথায় এখন? ওইটা হেনামুলের বাংলোতে। এখানে কোনো গাড়ি আছে? হ্যাঁ ভাই আছে, আমি আপনাকে রেখে দিয়ে আসছি, চলুন। তোকে আর বিশ্বাস করেই বা কি হবে, তোর তো কোনো দামই নেই। যা, উপরে ভালো থাকিস। পরপর কয়েকটা গুলি করলাম সবার বুকে আর কপালে। সামনে এগিয়ে দেখতে পেলাম একটা ঘর, আর মাঝে একটা টেবিলের ওপর কয়েকটা গাড়ির চাবি, সাথে আমার দুটো পিস্তল দুটো পকেটে রেখিস। গাড়ির চাবি নিয়ে বের হলাম। আশ্চর্য হলাম, বাইরে আমারই গাড়ি রাখা, তার মানে এরা আমার গাড়িতেই নিয়ে এসেছে এখানে। এত সব ভাবা রেখে গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলাম। এখন প্রায় রাত 12টা, তাই সিয়ামকে আর ফোন দিলাম না, অন্য সিক্রেট নাম্বারে ফোন দিলাম। হ্যালো, এনামুলকে তুলে নিয়ে আসো সেই পুরনো বাংলোতে। আমি ফোনটা রেখে ড্রাইভ করতে লাগলাম। পথের মাঝে সেনাবাহিনীর প্রধানের ফোন। তৌফিক, তোমার কাজের সুবিধা আর তোমাকে লিড দেওয়ার জন্য লেফটেন্যান্ট কর্নেল মেজর রৌফ তোমার সিনিয়রকে দায়িত্ব দিয়েছি। কিন্তু স্যার কেন? তোমার উপর নজর রাখতে তুমি তাকে সম্মান দিবে এবং তার কথা অনুযায়ী চলবে। কিন্তু হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। মেজাজটাই খারাপ হয়ে গেল। প্রায় 30 মিনিট পর একটা বিশাল দালানের সামনে থামলাম। বাইরে লেখা সন্ত্রাসী নিরাময় কেন্দ্র, কিন্তু আড়ালে এটা হোয়াইট মাফিয়ার আড্ডাখানা। গাড়ির ডিক্কি থেকে হোয়াইট মাস্ক পরে বের হলাম, ভেতরে গেলাম। একটা চেয়ারে বসে আছি, সামনে প্রায় 100 খানেক সোলজার, সবাই সাদা প্যান্ট আর ব্লেজার পরে রয়েছে। ঠিক তার সামনে ডাক্তার এনামুলকে হাঁটুতে ভাঁজ করে বসিয়ে রাখা হয়েছে। পিনপতন নীরবতা। এনামুল, তোকে 3টা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে উপরে যাবি না, দিতে পারলে মারা যাবি। কিন্তু আমি তো। ধপাস করে ওর মুখে আমার বুটের লাথি মেরে দিলাম। দ্য হোয়াইট মাফিয়া যখন কথা বলে তখন সবাই শোনে, তুইও শুনবি। আমার প্রথম প্রশ্ন, তুই হসপিটাল ড্রাগস কই থেকে আনিস? আমার দ্বিতীয় প্রশ্ন, তুই ডাক্তার হয়ে সাধারণ রোগীকে কেন ড্রাগসে আসক্ত করিস? আমার তৃতীয় প্রশ্ন, তুই আর্মি মেজরকে কেন মারতে লোক পাঠালি? ডাক্তার এনামুল চুপ। বল, সময় 5 মিনিট। ডাক্তার এনামুল চুপ। 1 মিনিট রয়েছে, আর বল, না হলে পরে পস্তাবি। ডাক্তার এনামুল চুপ। ধূপ ধাপ। ডাক্তার এনামুলের পুরো দেহে আমার 10 জন সোলজার সাপ পেটা করতে ব্যস্ত। সবাই হকে নিয়ে যেখানে পারছে মারছে, শুধু মাথা হতে। এনামুল তবুও চুপ। ও যেন ঘাড় তেরা আমার লোক, ও তেমনই, তারা ননস্টপ মেরেই চলেছে। এক পর্যায়ে ডাক্তার এনামুল সহ্যসীমা পেরিয়ে গেল। ভাই, ও ভাই, আমার ছাইড়া দেন, আমি বলছি ভাই, সব বলছি ভাই, আর মাইরেন না। হাতের ইশারায় মারতে নিষেধ করলাম। অমনি ভ্রুরা রেখে পেছনে গিয়ে দাঁড়ালো। দেখলি তো, আগেই বলেছিলাম, বল, না হলে সহ্য করতে পারবে না। এখন তোকে 2 মিনিট দিলাম, ফটাফট বলে ফেল, না হলে। ভাই, আমি কোনো ডাক্তার নয়। হসপিটালের সভাপতিকে টাকা খাইয়ে ভুয়া সার্টিফিকেটে ওখানে ডাক্তার হিসেবে ছিলাম, আর মূল উদ্দেশ্য ছিল সবাইকে ড্রাগসে আসক্ত করা। তাই তো ওদের ভুয়া ঔষধ লিখে দিতাম, যার 95% ওই ছিল ইয়াবা। আর ভাই, ড্রাগস আমি আনি না, ওগুলো একজন কালো মুখোশধারী ব্যক্তি একটা ব্যাগে করে আনে, আমি ওখান থেকে সেগুলো নিয়ে আসি। আর আর্মি মেজর আমাদের এইসব কারবার ফাঁস করার ভয়ে হসপিটালের সভাপতি বলেছিল তাকে সরিয়ে দিতে। বা 1.5 মিনিটেই বলে দিলি, সাবাস। এখন বল, সেই মুখোশধারী লোক কখন আর কোথায় এবং কবে আসবে? আজই আসবে বস। আমি সেখানে যাওয়ার জন্য বের হতেই আপনার লোক তুলে এনেছে আমাকে। কি, কোথায় আছে আর কখন আসবে? ভাই, রাত 2:30টার সময় খোকন পার্কের সামনে। কিভাবে চিনবো ওকে? ভাই, ওনার সমস্ত পোশাক কালো, এমনকি গাড়িও, হাতে বস সুটকেসও থাকে। যা, তোকে উপরে পাঠিয়ে দিলাম। কয়েক রাউন্ড গুলি মেরে দিলাম ওর বুকে। একে নিয়ে যেতাম ওখানে, কিন্তু রিস্ক নিতে চাইনি আর, তাই মেরে দিলাম। এনামুলের জায়গায় আমার লোককে প্লাস্টিক কস্টিউমস
পরিয়ে লোকটার সামনে নিয়ে কাজে যেতে দিলাম। আমার আর লোক পুরো বিল্ডিংয়ের টপ ফ্লোরে স্নাইপার নিয়ে পুরো এলাকার নজর রাখছে। আমিও বুলেট প্রুফ জ্যাকেট পরে রেডি হয়ে নিলাম। একটা পথচারী বেশে, তার পাশে কম্বলের নিচে ঢাকা, গা ঢেকে শুয়ে আছি। তোর আসতে এত দেরি হলো কেন? আসলে শালা মেজরকে শুয়ে দিতে দেরি হয়ে গেল। কই মাল এনেছেন বস? সেটা আর বলতে, কিন্তু টাকা কই? এই সুযোগে পিস্তলটা লোড করে উঠে ঠিক ওর মাথায়। তারপর, তোর টাকা তোর খুলিতে দেবো, চুপচাপ চল, নয়তো তোর কপাল ফুটো করে দেবো। না না, আমি আপনার সাথে যাচ্ছি, চলুন। গুড। তারপর লোকটাকে নিয়ে করতোয়া নদীর পাশে নিয়ে গেলাম, যা বর্তমানে জলাশয়। তুই কোন গ্যাংয়ের হয়ে কাজ করিস? লোকটা চুপ। ওর চুপ থাকা গায়ে আগুন ধরে দিল। পিস্তলের কানি দিয়ে সজোরে আঘাত করলাম ওর মাথায়। তারপর, বল দ্রুত। ডার্ক মাফিয়া গ্যাংয়ের হয়ে। তোদের লিডারকে? জানি না, আমি ছোটো মোটো রিল করি, তো এখানকার চেয়ারম্যান আর এমপি বলতে পারবে, ওরা এখানে লিড দেয়। সেটা বুঝলাম, তোদের আড্ডাখানা কই? বেকারি পুরাতন গোডাউনে। গুড, ভালো থাকিস। পরপর কয়েকটা গুলি ওর ঠিক দুটো চোখে মেরে দিলাম। তারপর বুকের কাপড় ছিঁড়ে লিখে দিলাম, দ্য হোয়াইট মাফিয়া কিং ইজ ব্যাক। তারপর মুখ থেকে মাস্ক খুলে লাশের ওপর রেখে চলে এলাম। আসতে প্রায় সকাল হয়ে গেল, বললে ভুল হবে, ভোর হয়েছে। স্যার যেন বুঝতে না পারে, তাই দ্রুত কাপড় গোসল করে মসজিদে গেলাম ফজরের নামাজ পড়তে। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় এলাম। তারপর স্যার টিভিতে নিউজ চ্যানেল অন করতেই সাংবাদিক পারিকা বলতে লাগলেন, ডার্ক মাফিয়া কিং এর একটা লোক নিহত হয়েছে হোয়াইট মাফিয়া কিং এর হাতে। আজ রাত আনুমানিক 4টে নাগাদ কারতোয়া নদীর পাশে একটা লাশ পাওয়া গিয়েছে এবং ক্লু হিসাবে লোকটার দেহে সেই অজ্ঞাত ব্যক্তি কিছু লিখে গিয়েছেন। অনেক গণমাধ্যমের বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে হোয়াইট মাফিয়া দেশ ছেড়েছে কয়েক বছর হলো। তাহলে কি আবার হোয়াইট মাফিয়া কিং ফিরে এসেছে? আগামী সংবাদ শুনতে সাথে থাকুন। ধন্যবাদ। স্যার টিভিটা অফ করে আমার দিকে তাকিয়ে, হোয়াইট মাফিয়ার কাজটা ভালো, সে কোনো অন্যায় দেখতে পারে না এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে বলে সে আজ খারাপ ব্যক্তি। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ স্যার। হ্যাঁ অপরাধ, কিন্তু সরকার কি করতে পারছে? কিছুই না। এমন পুলিশ আর্মি কেউ নয় ধরতে পারছে ডার্ক মাফিয়ার লিডারকে। আজ পর্যন্ত শুনিনি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ডার্ক মাফিয়ার সদস্য আটক, কিন্তু হোয়াইট মাফিয়া সম্ভবকে অসম্ভবকে সম্ভব করে। আমি কি মনে হয় না তোমাকে স্যালুট করব? যারা দেশের ভালোবাসা তারাই এমন হয়ে দেশের জন্য মাফিয়া হয় প্রস্তুত। জি স্যার। এরই মধ্যে আন্টি এলো ব্রেকফাস্ট করার জন্য। তখন প্রায় আমি ঘুমে টইটুম্বুল করছি। কোনো রকম খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ফোনের রিংটোনটা বেজে উঠলো। দেখলাম আননোন নাম্বার, তো রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লেফটেন্যান্ট কর্নেল মেজর রৌফ। আশা করি গতকাল স্যারের থেকে শুনেছ। জি স্যার। গুড। তুমি আজ বিকেল 5টায় তোমার এলাকার চেয়ারম্যানের বাসায় আসবে। তার ছেলের খুনের বিষয়ে কথা বলতে যেতে হবে। কিন্তু এটা তো পুলিশের কাজ। আমি তোমাকে যেটা বলেছি সেটাই করবে, নয়তো আমি কমপ্লেন করতে বাধ্য হব উপরে। সরি স্যার, আমি এক্ষুনি আসছি। আসলে তুই চিনিস আমি কে, তোকেও মেরে দেব। রেডি হয়ে বের হতে যাব, আবার ফোন বেজে উঠলো। এবার ফোনের দিকে তাকিয়ে দেখি আমার ছোট বোন এর ফোন। তাই শত বিরক্তি থাকলেও একটু হেসে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ বা বল। ভাইয়া শুনেছো চেয়ারম্যানের ছেলে খুন হয়েছে? হ্যাঁ একটু আগেই শুনেছি। তুই কিভাবে জানলি? আসলে স্কুলের সামনে অনেক পুলিশ এসেছিল তো, আর আমার বান্ধবী থেকে শুনলাম এটা। ও আচ্ছা, আমি রাখি, কাজ আছে আমার। ভাইয়া তনু তোমার সাথে কথা বলবে। ওসব তনু পাখির সাথে কথা বলি না, রাখ ফোন বলে ফোন কেটে ড্রাইভ করতে শুরু করলাম। এদিকে এই রে, ভাইয়া মনে হয় রেগে গেছে। ওই আমার সাথে কথা না বলে কেটে দিল কেন? তুই কি করেছিলি মনে আছে? আরে সেটা তো ভুল করে। কিন্তু ভাইয়া তোকে ক্ষমা করেনি হয়তো, তাই তোর কথা বলতেই কল কেটে দিয়েছে। তোর ভাইয়ের নাম্বারটা দে তো প্লিজ। ইভা ভ্রুনাচিয়ে, কি ব্যাপার তনু, আমার ভাইয়ার নাম্বার কি করবি তুই? সামথিং সামথিং নাকি? নাথিং নাথিং ননদিনী, এখন নাম্বারটা দাও, সরি বলবো। এই তুই কি বললি? ননদিনী? কে তোর ননদিনী? আরে না না, আমি বলেছি। থাক বলতে হবে না, এই নে নাম্বার লিখে দিলাম, যা খুশি কর, কিন্তু আমার নাম বলবি না। ঠিক আছে চল বাড়ি যাই।
এদিকে প্রায় পুরো মিনিট গাড়ি ড্রাইভ করে চেয়ারম্যানের বাড়ির সামনে গাড়ি পার্কিং করে স্যারকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই? স্যার আমি বাইরে দাঁড়িয়ে আছি। ও ঠিক আছে, তুমি বাগানে এসো। কথা অনুযায়ী বাগানে গিয়ে অবাক, এখানে সিয়ামও আছে। সিয়াম, তুমি এখানে? আসলে স্যার উপর থেকে হুকুম এসেছে রৌফ স্যারকে নিরাপত্তা দিতে। ও, এই তুমি কিভাবে মেজর হয়েছো? তোমার সামনে যে একজন সিনিয়র অফিসার আছে সেটা কি ভুলে গেছো? স্যার সেটা নয়। আর শুনুন, আপনি আমার উপর পদের বলে আপনার সম্মান বেশি, কিন্তু আপনার চেয়ে আমার পাওয়ার কিন্তু শতগুণে বেশি। সুতরাং ভদ্রভাবে কথা বলুন। এত বড় সাহস আমাকে অপমান করো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার নামে কমপ্লেন করব। তো দে, তাতে কি হয়েছে? লাউড স্পিকার দে, দেখি আমার কি বাল ছিঁড়তে পারিস। কথা অনুযায়ী লাউড স্পিকার দিয়ে ফোন রিসিভ করলো রৌফ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রৌফ, ফোন দিলে যে? কোনো অসুবিধা হয়েছে কি? স্যার তেমন কিছু নয়, তবে আমি একটা বিষয় ভেবে পাই না, একটা সাধারণ মেজর হয়ে কিভাবে সিনিয়রদের সাথে বেয়াদবি করে। কথা কাকে বলেছেন? তার নামটা বলুন তো। স্যার আমাকে যে মিশনে যাদের ওপরে নজরদারি করতে দিয়েছেন, মানে মেজর তৌফিক। রৌফ, তুমি হয়তো ভুলে যাচ্ছ তৌফিক তোমার পদের জুনিয়র হলেও তোমার চেয়ে ওর পাওয়ার বেশি। সুতরাং এমন কিছু করো না যাতে তৌফিক রেগে যায়। আমি তৌফিককে বলেছি কি কারণে ও এমন বিহেভ করেছি, আর নেক্সট টাইম ওর নামে কোনো ক্যাম্পেইন যেন না শুনি। আমি আর সিয়াম জোরে হেসে দিলাম। ফোন রেখে আমার দিকে তাকালো। সিয়াম, তুমি একজন অফিসার, পরবর্তীতে আমার চেয়ারটা তোমার, সুতরাং তুমি কোনো অফিসারের বডিগার্ড হতে পারো না। এটা তোমাকে অপমান করা। সুতরাং তুমি আর কোনো অফিসারের বডিগার্ড নও, সহকারী হিসেবে কাজ করবে। ইয়েস স্যার। তো সিয়াম, এখন বলো এখানে কেন এসেছি আমরা? চলো, আমাদের শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এরই মধ্যে ফোন এলো। ফোনটা সেনাবাহিনীর প্রধানের রৌফের দিকে তাকিয়ে ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, কেমনে থাকি? তুমি তো টেনশনে রেখেছো। কেন স্যার, কি করছি আমি? করেছো অনেক কিছু। একদিকে মেয়েটা জ্বালিয়ে মারে, অন্যদিকে তোমার ক্যাম্পেইন। আমি পাগল হয়ে যাব। স্যার এসব রাখুন। ফোন করার কারণ? তোমায় বলেছিলাম না তোমার সিনিয়রকে সম্মান না দিলেও বেয়াদবি করবে না। আসলে স্যার আমি যে মিশনে এসেছি সেটা পূরণ করছি, কিন্তু আমার সিনিয়র অফিসার আমার সময়টুকু নষ্ট করছে, তাই একটু রেগে গিয়েছিলাম। আর স্যার, চিফ অফিসার যার কিনা আমার প্রমোশনের পরে আমার চেয়ারে সে বসবে, তার কি মানায় কোনো সিনিয়র অফিসারের বডিগার্ড হওয়া? একজন সৈনিকের কখনোই বডিগার্ড প্রয়োজন হয় না, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নিজের দেহকে রক্ষা করার। তাহলে স্যার আমার সিনিয়র মেজর রৌফ স্যারের বডিগার্ড লাগবে কেন? তৌফিক, শান্ত হও। আচ্ছা, আমি দেখে নিব, তুমি তোমার মিশন কমপ্লিট করো। ঠিক আছে ঠিক আছে। ফোনটা কেটে পাশে চেয়ারে বসে পড়লাম। তারপর, তো চেয়ারম্যান সাহেব বলুন, আপনি কি কারণে ডেকেছেন? আসলে কয়েকদিন আগে আমার ছেলেকে কে বা কারা নির্মমভাবে হত্যা করেছে। পুলিশকে আমি ইনফর্ম করেছি, কিন্তু তারা কিছুই করতে পারেনি। চেয়ারম্যান সাহেব, আমি আগেই খোঁজ নিয়েছি। আপনার ছেলে নাকি ড্রাগ কিং এর লোক, আর সে নাকি কলেজে নেশা জাতীয় দ্রব্য সরবরাহ করত। এই তুমি কি পাগল হয়েছো? ডার্ক কিং এর যে সদস্য তুমি কিভাবে জানো? আসলে কলেজে খোঁজ নিয়েছি আর তখনই জানতে পেরেছি। আরব, চুপ করো। আচ্ছা, তুমি কি শিওর ডার্কিংই আমার ছেলেকে হত্যা করেছে? জি আমি শিওর। আর যতদূর জানি আর খোঁজ নিয়েছি, আপনি ওনাকে এসব করতেন, তাই আপনার সুরক্ষা এবং জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেডকোয়ার্টারে যেতে হবে। তোমার এত বড় সাহস! জানো তুমি কার সাথে কথা বলছো? সিয়াম, চেয়ারম্যান সাহেবকে অ্যারেস্ট করে আমার গাড়িতে তোলো। তোমার কিন্তু বাড়াবাড়ি করছো। আমি কে তুমি জানো? আরে বেটা, তুই চেয়ারম্যান তো কি হয়েছে, তোকে তো মেরে তোর হাড্ডি দিয়ে চেয়ার বানাবো। চল হেডকোয়ার্টারে। চেয়ারম্যান গর্জে উঠে আমার শার্টের কলার ধরলো। কিছু বললাম না। সিয়াম, ছবি তুলেছো? জি স্যার। শালা, আর আমার কলার ধরিস? বলে নাক বরাবর ঘুষি মেরে দিলাম। তারপর ওর পাঞ্জাবের কলার ধরে টানতে টানতে গাড়িতে বসালাম। সিয়াম, গাড়ি স্টার্ট দাও, আমি একে এক্ষুনি সাইজ করি। সিয়াম গাড়ি ড্রাইভ শুরু করলো, আর আমি মন মতো চেয়ারম্যানকে ধোলাই করতে লাগলাম। হেডকোয়ার্টারের মাঝপথে হঠাৎ দেখলাম সামনে অনেকগুলো গাছ পড়ে রয়েছে। গাড়ি থেকে নামতেই 10 জনের মতো মুখোশধারী লোক পিস্তল তাক করে ধরলো। কে ভাই তোমরা, কি চাও? তেমন কিছু না, চেয়ারম্যানকে আমাদের সাথে যেতে দে, না হলে কি করব? সিয়াম প্লিজ, চেয়ারম্যানকে বের করে দাও। সিয়াম চেয়ারম্যানকে বের করে দিল। ওরা চেয়ারম্যানকে একটা গাড়িতে তুলে নিল। তারপর আমার আর সিয়ামের হাত পা বেঁধে রাস্তায় ফেলে চলে গেল। আপনি যেতে দিলেন কেন? সিয়াম, আমার কিছু হলে আমি কিছু ভাবতাম না, কিন্তু তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না, তাই ছেড়ে দিয়েছি। একটু পর অনেক লোকজন আমাদের হাত পা খুলে দিল, আর এক একজন এক এক কথা জিজ্ঞেস করছে। কোনোটা উত্তর না দিয়ে রৌফ স্যারকে ফোন দিলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো।
স্যার সর্বনাশ হয়ে গেছে, একদল গুন্ডা চেয়ারম্যানকে তুলে নিয়ে চলে গেছে। কি বলো এসব? কখন কিভাবে হলো? তারপর সবকিছু খুলে বললাম। তুমি থাকো, আমি আসছি। স্যার এখন কি হবে? সিয়াম, এসব বিষয়ে আমাদের কাজ নেই, চলো আমরা আমাদের মিশনটা দেখি। এই মিশন শেষ হলে বিয়ে করতে হবে, বয়স তো কম হলো না। সিয়াম চুপচাপ আমার পেছন পেছনে এসে গাড়িতে বসে চালাতে শুরু করলো। এদিকে হ্যালো, তোদের কাজ হয়েছে? কি, এটা কিভাবে সম্ভব? রোগ ফোনটা কেটে কেমন যেন চিন্তিত হয়ে পড়লো, কপাল বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে। এদিকে চেয়ারম্যানের কিডন্যাপিং এর খবর ছড়িয়ে পড়লো। শিয়াবকে নিয়ে কলেজ আশেপাশে জিজ্ঞাসাবাদ করে বাসায় এলাম। ডিনারের সময়। তৌফিক, সারাদিন তো দেখা হয় না, খুব ব্যস্ত নাকি? একটু স্যার। খালি একটু, সারাদিন তো কাজই, আবার রাতেও কাজ। আন্টি, মিশন যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমার ছুটি, তখন জমিয়ে আড্ডা দেবো, কেমন? আরেকদিকে শুনেছিস ফিরদোস, আমাদের এলাকার চেয়ারম্যান কিডন্যাপ হয়েছে? জি ভাইজান, তৌফিকও ছিল, কিন্তু কিডন্যাপাররা তৌফিক আর সহকারীকে বেঁধে রেখে চলে গিয়েছে। আসতে বল, শুনতে পাবেই বা। এদিকে খাওয়া দাওয়া শেষ, উঠে গেলাম। এরই মধ্যে খবর পেলাম রৌফ স্যারও কিডন্যাপ হয়েছে। তৌফিক, এসব কি শুনছি? স্যার, আপনাকে সত্যি একটা কথা বলা হয়নি, বলবো? হ্যাঁ বলো। আসলে স্যার, আমার মনে হয় রৌফ স্যার সব চোরা কারবারে জড়িত। কিভাবে বুঝলে? আমি রৌফ স্যারের শরীরে ছোট একটা মাইক্রোচিপ লাগিয়েছি, এতে তিনি যা বলবে সব আমি শুনতে পারি। তারপর স্যার চেয়ারম্যান ও ওই চোরা কারবারিতে জড়িত ছিল। আমি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলে রৌফ স্যার কাউকে ফোন দিয়ে চেয়ারম্যানকে কিডন্যাপ করতে বলেছিল। তাহলে রফকে কে কিডন্যাপ করলো? হয়তো তিনি নিজে থেকেই গা ঢাকা দিয়েছে। তৌফিক, তোমাকে আমি ফুল পাওয়ার দিলাম। রফকে খুঁজে বের করে তার থেকে সবকিছু শুনে এবং চেয়ারম্যানকেও বের করে ক্রস ফায়ার করবে। দ্যাটস মাই অর্ডার। ইয়েস স্যার। ফোন কেটে বের হয়ে পড়লাম। তবে সিয়ামকে নিয়ে বা আমার আর্মির মেজর হিসেবে নয়, একদম রিয়েল গ্যাংস্টার হিসেবে চলে এলাম আমার সেই 10তলা বিল্ডিংয়ের সামনে। ধীর পায়ে ভেতরে প্রবেশ করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনে দুজনকে বাধা হয়েছে, তাদের সকলের। রে, চিনতে পারছিস? আপনি কে? আমাদের তুলে এনেছেন কেন? রফ, তুই বল, চিনিস আমায়? দ্য হোয়াইট মাফিয়া কিং। কারেক্ট বক্স, কারেক্ট, ঠিক ধরেছিস। তো এখন কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবি, আর তো ছুটি। ভাই বলুন, আমি সব বলছি, তবু আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, শোন তবে মনোযোগ সহকারে। আমার প্রথম প্রশ্ন, তোদের ড্রাগস সাপ্লাই দেয় কে? আমার দ্বিতীয় প্রশ্ন, তোর ছেলেকে তুই কলেজে পাঠিয়েছিলি কেন? মেয়ের ইফটিজিং করতে? আমার তৃতীয় প্রশ্ন, তুই কার আন্ডারে ড্রাগ কিংয়ের গ্যাংয়ে কাজ করিস? আমার চতুর্থ প্রশ্ন, হসপিটালের ভুয়া সার্টিফিকেট ডাক্তারকে নিয়েও দিয়েছিল, আর সেখানে ড্রাগস কে দিত? এই যে আমার পাশে যিনি, তিনি আমাকে ড্রাগসের সাপ্লাই দিত, আর আমার ছেলেকে আমি শাসন করতে পারতাম না, তাই অমন হয়েছে। আর আমিও ওর এমন হওয়াকে কাজে লাগিয়ে ওর মাধ্যমে কলেজের ড্রাগস বিক্রি করতাম। স্যার, এই যে ইনি ডার্ক মাফিয়া কিংয়ের লোক, যার আন্ডার বগুড়া সদর পরিচালিত হচ্ছে। আর ভাই, আমার হসপিটালের সাথে কানেকশন নেই। তোকে ধন্যবাদ, বিনা দ্বিধায় সত্যি বলেছিস। এই, কে আছিস, একে খাবার দে। তো রোফের বাচ্চা, তুই বল, এখন তুই সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার হয়েও কেন এসব বেআইনি কাজে ছিলি? নিশ্চিত তোর আন্ডারেই হসপিটালের ডাক্তার ছিল। রোফ চুপ। চুপ থাকার সম্মতির লক্ষণ। তবুও বল, তোর মুখেই শুনতে চাই আমি, তুই কেন দেশের আইনের সাথে বেইমানি করলি? আর ডার্ক মাফিয়া কিং এর লিডার কে? রোফ চুপ। রৌফ, আমি 1 থেকে 10 পর্যন্ত বলবো, তারপর তোর হাড্ডি আমি ওয়াশ করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বয়েস, শুধু এর ব্যক্তিগত সোফায় পেটো। দুজন সোলজার এদের সমস্ত শক্তি দিয়ে মারতে শুরু করেছে। অলরেডি 3টা হকি স্টিক ভেঙে গেল, তবুও মারতে শুরু করেছে। এক পর্যায়ে রোব মুখ খুললো, তারপর সব বললো, কেন সেই সব করছে। সবকিছু ক্যামেরা রেকর্ড করে রেখে দিলাম। তারপর প্ল্যান অনুযায়ী সবকিছু রেডি করে সিয়ামকে ফোন দিলাম আমার টিম নিয়ে এই জায়গায় আসতে। ওরা আসলে আমি ওদের সাথে যোগ দিয়ে একটা ঘরে রেড করলাম, যেখানে দেখা যাবে রোব চেয়ারম্যানকে বেঁধে রেখেছে এবং নিজে একটা পিস্তল চেয়ারম্যানের দিকে তাক করে গুলি করতে যাবে। তার আগেই আমি ওর হাতে শ্যুট করব। একদম তাই হলো, যা সরাসরি লাইভ টেলিকাস্ট দেখানো হলো। তারপর তাকে কিছুক্ষণ মেরে তার স্বীকারোক্তি নেব। সে বলবে সে ডার্ক মাফিয়া কিং এর লোক ছিল, আর চেয়ারম্যানকে সে ব্যবহার করে হসপিটালের নকল ডাক্তার
কলেজে ড্রাগস পাচার করতো, কিন্তু আমার হাতে ধরা পড়ায় তার নাম ফাঁস হওয়ার ভয় ছিল। তাই নিজের চেয়ারম্যানকে কিডন্যাপ করে নিজের গা ঢাকতে মিথ্যা প্রচারণা করেছিল যে সে কিডন্যাপ হয়েছে, আর কে এই দলের লিডার সেটা সে জানে না। এবার কয়েকজন সাংবাদিক আমার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারলো। স্যার আপনি কিভাবে এনাদের অবস্থা জানলেন? আমি আমার সিনিয়র অফিসার মোহাম্মদ রৌফ স্যারের টি শার্ট ছোট একটি মাইক্রো চিপ লাগিয়েছিলাম, যার কারণে আমি তার সব কথাই শুনতে পেতাম। এর মাধ্যমে যদি তিনি বিপদে পড়েন আমি যেন সাহায্য করতে পারি। আর তিনি কিডন্যাপ হয়েছে এটা জানার পর আমি মাইক্রোচিপ কানেক্ট করে এই জায়গায় লোকেশন পাই। তারপর কি হলো আপনারা তো জানেনই। স্যার তাহলে এদের এখন পুলিশের হাতে হস্তান্তর করতে হবে? না, সিয়াম সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার হয়েও এইসব করছে, তাকে পুলিশে দেওয়ার কিছু নেই। তাহলে আমি সেনাবাহিনীর প্রধানকে ফোন দিলাম লাউড স্পিকারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তৌফিক, বলো। স্যার, একজন সৈনিক হয়ে কখনো নিজের দেশের সাথে বেইমানি করতে পারে না, আর করলেও তার শাস্তি মৃত্যুদণ্ড। আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি এদের দুজনকে ক্রস ফায়ার দিতে, যেন কোনো সৈনিক আর এদের মতো বেইমানি করতে ভয় পায়। সকল সাংবাদিক, আমি সিয়াম আগ্রহ নিয়ে আসি সেনা প্রধানের আদেশের অপেক্ষায়। ফায়ার দেম। থ্যাংক ইউ স্যার। ফোনটা কেটে ধীর পায়ে রৌফের দিকে এগিয়ে গেলাম। তারপর ওর কানে কানে শালা তোর পুরো গ্যাংকে আমি ধ্বংস করব। কথা বলা শেষ করে 10 জন জুনিয়র অফিসার সহ আমি পুরো ম্যাগাজিনের সমস্ত গুলি ওদের দেহে মেরে দিলাম। এসব করতে করতে প্রায় ভোরের আলো ফুটেছে। সকালে খুব সুন্দর একটা নিউজ পেলাম, আমার প্রমোশন হয়েছে। আমি এখন সিনিয়র অফিসারের পদে, আর সিয়াম আমার চেয়ারে। খুশি মনে বাজারে যাব বাজার করতে। আর মনে হেঁটে চলেছি আর ভাবছি কাকে বিয়ে করব। কয়েকদিনের ভালোবাসা নাকি সেনাবাহিনীর প্রধানের মেয়ের অনেকদিনের ভালোবাসা, কি যাকে আমি কখনো দেখিনি। এসব ভাবছি আর হেঁটে চলেছি। অমনি একটা মাইক্রোবাস সামনে এসে 3-4 জন আমার হাত পা ধরে মুখে রুমাল চেপে ধরলো। বুঝলাম ক্লোরোফর্ম মাখালো রুমালে, তাই নিঃশ্বাস বন্ধ করে রাখতে গিয়েও ব্যর্থ হলাম। এক পর্যায়ে নিজে দেহের ভার ওদের শরীরে এলিয়ে দিলাম। যখন চোখ খুললাম আবারও কোনো অন্ধকার কুঠরিতে বাধা অবস্থায় দেখলাম। তবে এবার শিকল দিয়ে নড়চড়া করাবে কোনো উপায় নেই। তবুও খুব কষ্টে আমার ডান হাতের 2 ইঞ্চি নিচে ছোট একটা ট্র্যাকার লাগানো আছে, তাতে ক্লিক করলাম। এখন শুধু অপেক্ষার পালা। এদিকে সিএম আর সেনাবাহিনীর প্রধানের কথোপকথন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, তৌফিক এখন কোথায়? আজ 4 দিন হলো তৌফিকের কোনো ভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। স্যার তৌফিক স্যার আজ 4 দিন নিখোঁজ, আমরা খুঁজে চলেছি কিন্তু এখনো পাইনি। না সিয়াম, এটা তো হতে পারে না, তুমি দ্রুত খুঁজে বের করো। জি স্যার, আমি চেষ্টা করছি। ফোন কেটে সিয়াম তার ঘড়ির দিকে তাকা দেয়। দ্রুত সিয়াম বের হয়ে পড়লো, সাথে পুরো টিম। কয়েক ঘন্টা পর, আচ্ছা আমাকে কে তুলে নিয়ে এসেছিল? স্যার এটা এখনো জানা যায়নি, তবে স্যার আমরা যাদের বেআইনি অস্ত্র ধরেছি তারাই এসব করেছে যতদূর আমার মনে হয়। কতজন ছিল এখানে, আর এই জায়গাটা কই? স্যার জায়গাটা একটা পুরনো বাংলো, আর এখানে 10 জন ছিল, সব কয়টাকেই মেরে দিয়েছি। গুড সিয়াম, চলো বের হই, বলা তো যায় না কি হয়। জি স্যার। দ্রুত সেই বাংলো থেকে বের হয়ে এলাম। অনেকেরই প্রশ্ন সিয়াম কিভাবে বাঁচালো আমায়। আসলে ভাই, এটা বললে গল্প কেমন লাগবে, আমি ওনাদেরটা বলে দিলে তাই কিছু বিষয় রহস্য বা অজানাই থাকা ভালো। স্যারের বাসায় এলাম, তারা জানতে চাইলো কি হয়েছিল। আমিও কোনো রকম গাঁজা মিল দিয়ে বুঝে রুমে এসে বসে সবকিছু ভাবতে রাখলাম। এটাও ভাবলাম না আর সিয়ামকে নিয়ে এগোনো ঠিক নয়, এদের কিছু হতে পারে, এরা অতটা দক্ষ নয়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর আগে ফোনটা চার্জে দিলাম, সাথে ডিজিটাল ঘড়িও। পরের দিন স্যারদের কাছ থেকে বিদায় নিলাম। শুধু শুধু তাদের কেন আমি বিপদে ফেলবো। স্যার আন্টি অনেক বারণ করলো, তবুও চলে এলাম। তারপর সেনাবাহিনীর প্রধান ও সিয়ামকে একটা মেসেজ দিলাম। মেসেজে লিখলাম, স্যার এবং সিয়াম মন দিয়ে শোনো, আমাকে হয়তো শত্রুরা চিনে ফেলেছে, সুতরাং আমি আত্মগোপন করছি। আমি কোথায় থাকবো, কি করব, সেসব তোমাদের না ভাবলেও চলবে। সঠিক সময় সঠিক জায়গায় আমি থাকবো, আর এই সময়ের মধ্যে আমি মিশন কমপ্লিট করব। আল্লাহ হাফিজ। মেসেজ সেন্ড করে ফোনটা বন্ধ করে চলে এলাম আমার সেই গ্যাংস্টার জীবনে। কি খবর তোমাদের, তোমরা সবাই কেমন আছো? বস, আপনাকে ছাড়া আমরা ভালো থাকি কিভাবে? আপনি শুধু আমাদের বারণ করেছেন বলে আমরা আপনার বিপদে এগিয়ে যেতে পারিনি। এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। আর নয়, এখন থেকে আমি এসে গেছি দেশ থেকে ডার্ক কিং এর নাম মুছে দিতে। বস, আমরা এই দিনের অপেক্ষাতেই ছিলাম। বস হুকুম করুন। হাসান, খোঁজ নাও কারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। বস, আমরা সেটা অনেক আগেই নিয়েছি। এখানকার এমপি যে আপনাকে তার বাংলোতে নিয়ে গিয়েছিল। হাসান, কখন পাবো শালাকে? বস, এখন সকাল 10টা বাজে। এখনো সংসদে আমরা ওকে ঠিক রাত 8টায় ওর বাড়িতে পাবো। গুড জব হাসান, চলো এখন আমাদের প্ল্যান বুঝিয়ে নেই। তারপর হাসান সহ সবাইকে প্ল্যান বুঝিয়ে দিলাম। তারপর সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিলাম। চারিপাশে অন্ধকার নেমে এসেছে, সব জায়গায় ঝিঝি পোকার ডাক। সামনে একটা বিশাল বড় 2 তলা দালান, তার আশেপাশে আমি সহ আমার সব লোক দাঁড়িয়ে আছি।
বললে ভুল, ওত পেতে আসি শিকারের জন্য। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, একটু পর কালো রঙের গাড়ি আসতে দেখলাম, যা এই দালানের মধ্যে প্রবেশ করলো। চারদিকে চোখ ঘুরিয়ে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। হয়তো ভাবছেন দারোয়ান কিছু বলো না কেন? আরে ভাই, আসল দারোয়ানকে ঘুমিয়ে দিয়েছি, এটা আমার লোক। গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, ভেতর থেকে মাতাল একটা লোক বের হয়ে এলো। এটা এমপি। দ্রুত ওকে ওর বাড়ির ভেতর নিয়ে গেলাম। ও এটাই একাই, এর কোনো ছেলে বা বউ নেই, তাই বাড়িটা পুরো ফাঁকা। প্রথমে চেয়ারের সাথে পুরো শরীরটাকে বেঁধে নিলাম, তারপর হাসান তোমার কাজ শুরু করো। হাসান এমপির মুখে পানি মেরে দিল, আর এমপি একটু পরে মদের নেশে কেটে গেল। তারপর তা তুই মেজর তৌফিককে কেন কিডন্যাপ করছিলি? কে তুই? ভালো চাস তো আমাকে ছেড়ে দে, নয়তো। নয়তো কি? বল বল, আমি ভয় পেলাম তোর কথা শুনে। তুই চিনিস আমি কে? কে তুই? তোর জম। নাক বরাবর ঘুষি মেরে বললাম। ভাই আমাকে মারছেন কেন? বলছি আমি। বল, শুনছি আমি। আসলে মেজর তৌফিক আমাদের কাছের লোক। চেয়ারম্যান আর রৌফকে হত্যা করেছে, আর তার জন্য আমাদের বসের নাম ফাঁস হওয়ার ভয় রয়েছে, তাই ওকে আমরা বাংলোতে আটকে রেখেছিলাম। তোদের বস কে? নাম বললো। তোদের গ্যাংয়ের নাম কি? ডার্ক কিং। হ্যাপি জার্নি। ওর পুরো দেহে পুরো ম্যাগাজিনের বুলেট ঢুকে দিলাম। বাড়ি থেকে বের হয়ে 1 মিনিট যাওয়ার পর সবুজ রিমোটে চাপ দিলাম। অমনি পুরো এলাকা জুড়ে একটা শব্দ হলো, আর কয়েকবার মাটি কেঁপে উঠলো। পরের দিন পুরো দেশে তোলপাড়, এমপিকে কে বা কারা নির্মমভাবে হত্যা করছে। নিউজগুলো দেখে আমার সিক্রেট ডায়েরি থেকে কাল রাতে এমপির বলা কথার ভিডিওটা ছেড়ে দিলাম। সাথে সাথে পুরো দেশ যাকে ভালো উপাধি দিচ্ছিল, তারা এখন ঘৃণা প্রকাশ করতে শুরু করেছে। এদিকে সিয়াম, নিউজ দেখেছো? জি স্যার। বলো তো কাজটা কে করেছে? আর্মি মেজর দ্য শুটার মাস্টার তৌফিক। কি স্যার ঠিক বলছি তো? কারেক্ট। তৌফিকই হলো আমাদের ভরসা। দেখা যাক সামনে কি হয়। জি স্যার। পরদিন ব্রেকিং নিউজ দেখানো হচ্ছে, এলাকার এসিপি নিকোস কে বা কারা তাকে কিডন্যাপ করছে। আর আমি সেই নিউজটা এসিপির সামনে দেখছি, আর হো করে হেসে চলেছি। কে দেখলি? তোকে টিভিতে দেখাচ্ছে, তুই তো বড় মাপের সেলিব্রিটি হয়ে গেলি পুরো। অপু ভাই, চল এখন তোর ইন্টারভিউ নেই। এই তুই জানিস আমি কে? আমি এলাকার এলসিপি। তোকে আমি হাজতে নিয়ে এমন ব্যবস্থা করব না। ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বললাম। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে, তুই জানিস আমি কে? দ্য হোয়াইট মাফিয়া কিং। আরও একটা পরিচয় আছে আমার, জানিস? মেজর তৌফিককে চিনিস? ভাই আমাকে ছেড়ে দিন ভাই, আমি কিছু করি নাই। ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে, আমি কোনো নেতা নই, সুতরাং ভাই বলতে হবে না। আর দেখছিস না ক্যামেরা আছে, একটা পোজ দে। শোন, এখন আমি তোকে যা যা প্রশ্ন করবো উত্তর দিবি। জানিসই তো ভাই, ক্যামেরা চলছে। কি? তা তুই তাহলে সেই না যে কলেজের ড্রাগস সাপ্লাইয়ের সহযোগিতা করতেই? জি হ্যাঁ। এইসব তুই কোথায় পেতি? এসব ড্রাগস মেজর রুফ আমাদের হাতে হস্তান্তর করত, আর আমরা কলেজে কলেজে সাপ্লাই দিতাম। আইনের লোক হয়ে অবৈধ কাজে জড়ালি কেন? টাকার জন্য। আমি যতদূর জানি এসব ড্রাগ কিং এর কাজ। তাহলে কি তুই ড্রাগ কিং এর লোক? হ্যাঁ। ক্যামেরা এতক্ষণ সরাসরি লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল, লাইভ বন্ধ করে। সুন্দর ইন্টারভিউ দিয়েছিস অপু ভাই, চল এবার তোকে উপরে পাঠিয়ে দিই। একেও গুলি করে মেরে দিলাম। শালা এদের জন্য আমার কত বুলেটের খরচা হচ্ছে। একটু পর উঠে আমার ব্যক্তিগত নাম্বারটা ওপেন করলাম। অমনি ফোনে রিং বেজে উঠলো, দেখলাম অচেনা নাম্বার, তাই কৌতূহল হয়ে ফোনে রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে মেলি কণ্ঠ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার হবু বউ বলছি। আপনি ভুল নাম্বারে ফোন করে দিয়েছেন বোন, ফোনটা রেখে নাম্বারটা আবার ডায়াল করুন। জি না জনাব, আমি ঠিক নাম্বারেই ডায়াল করেছি এবং ঠিক লোকের সাথেই কথা বলছি। কিন্তু আমার মনে হলো আপনি ভুল নাম্বারে ফোন করেছেন, সুতরাং ফোন রাখুন, না তো পরিচয় দিন। আমি তানিয়া সুলতানা। কি জনাব, চিনতে পেরেছেন? আপনার বাবার নাম? সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট কর্নেল রহিম চৌধুরী। কি চিনতে পেরেছেন? ও ম্যাম, আপনি? তা বলুন কি দরকার? তেমন কিছুই না, বলছি কবে মিশন শেষ হবে? বয়স তো বেড়ে যাচ্ছে, এখন 19 চলছে। বলছি কবে বিয়ে করব? ম্যাম 20 বছর পূর্ণ হোক, তখন না হয় ভেবে দেখবো। এখন রাখি, কাজে আসি। আপনি কোথায় আছেন এখন? আসি কোথাও, না জানাই ভালো। আমি কিন্তু নাম্বার ট্র্যাক করে চলে আসব। আমি অত কাঁচা খেলোয়াড় নই মিসেস তৌফিক। আমি আপনার বাবার চেয়েও 2 ধাপ এগিয়ে। এটা পার্সোনাল নাম্বার, কোনো লোকেশন দেখাবে না। আশা করি বুঝেছেন। আল্লাহ হাফেজ। পরদিন
ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম, দেখলাম আবার অচেনা নাম্বার থেকে ফোন। আবার কৌতূহল নিয়ে রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আমি তনু, তনু পাখি। তনু পাখি? কি দিন আসলো রে বাবা, পাখিরাও এখন ফোন ব্যবহার করতো। তা তনু পাখি, বলুন আপনার কি লাগবে? গম খাবেন? এই শোনো, আমি মানুষ আর আমাকে চেনেন না তাই না? তাহলে মনে করিয়ে দিই। হ্যাঁ, তাই ভালো হবে, বলুন। মনে আছে আপনাকে ভরা মাঠে ঠাস ঠাস করে চড় মেরেছিলাম, সেই আমি। ইস, মান ইজ্জত লুটে নিলেন পাঠক পাঠিকাদের সামনে। এত বেশি ভাব নিলে এমনই হবে। আর আপনি আমার উপর কোনো তাবিজ পানা পড়া করেছেন নাকি বলেন তো? সেই প্রথম দিন থেকেই আপনার কথা ভাবছি। আর নাম্বার নিয়ে ফোন দিব দিব করে আজ 5 দিন পর ফোন দিয়েই দিলাম। ঠিক করেছি না? হ্যাঁ, ফোন দিয়ে আমার উদ্ধার করছেন। বলুন এখন কি বলবেন? তেমন কিছু না, আমি আপনার সাথে সারা জীবন তনু পাখি হয়ে সংসার করতে চাই। আজব, সবাই ভালোবাসি বলে আর আপনি সোজা সংসার। খুব ভয়ানক মেয়ে তো। এখন শুনুন, কোনো মেয়ের সাথে কথা বলবেন না। আর বললে আর একটা মেয়ের সাথে কথা বলবেন। আমি কিন্তু একটা সতীন নেব, এর বেশি নয়, মনে থাকে যেন। হ্যালো হ্যালো, কেটে দিল ফোন। বিরক্তি নিয়ে উঠতে যাব, আবার ফোন দেখলাম ইভা দিয়েছে। বল পেতনি। কি ভাইয়া, তাহলে এত দূর এগিয়ে গেছো? আমার বান্ধবীকে পটিয়ে নিয়েছো? দেখ ইভা, রাগাবি না, ফোনের মধ্যে গিয়ে মারবো বেয়াদব মেয়ে। আমার নাম্বার ওকে কে দিয়েছে? আমি কি জানি, আমি দেইনি। সেটা আমি বুঝেছি, এখন আমার মাথা খাচ্ছে, তুইও খাচ্ছিস। আরেকদিকে স্যার, এর মেয়েটাও পাগল হয়ে যাবো আমি। পাঠক পাঠিকারা, আপনারাই বলেন, আপনাদের বাসা পাবনা হলে আমায় বলবেন, আমি আপনার বাসায় যাব। এই পেতনি, মুখ বন্ধ কর, আমি ফোন রাখি। ফোনটা কেটে বাথরুমের দিকে যাব, অমনি আবার ফোন এলো। কিন্তু এবার পেয়েছে, আবার ফোনটাও জরুরি, তাই না দেখে দ্রুত ফোন রিসিভ করে, হ্যালো, আপনি যেই হন না কেন, আমি এখন বাইরে যেতেই ব্যস্ত। বেঁচে থাকলে আবার কল ব্যাক করবো। তারপর রকেট স্পিডে ছুটলাম টয়লেটে। কি শান্তি! একেবারে গোসল করে বের হয়ে এলাম। তারপর ফোনটা সেই নাম্বারে ব্যাক করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। আর এ তো সেনাবাহিনীর প্রধান। আসসালামু আলাইকুম স্যার। তা স্যার, আপনার হাগু করা হয়েছে তো? জি স্যার। তৌফিক, তোমার কোনো খোঁজ নেই কেন? স্যার, মেসেজে আমি কারণ বলে দিয়েছি। আমি দেখেছি। মিশন কত দূর সেটা তো বলো। এখন শেষ জনকে শুধু তুলে আনতে হবে, তাহলে মিশন সাকসেসফুল। কিন্তু এটা খুবই কঠিন আর রিস্কের। সাবধানে করো, তোমার উপর কিন্তু আমার মেয়ের দায়িত্ব আছে। উফ স্যার, প্যারা আর দিবেন না, এমনিতেই কাল রাতে খুব প্যারা দিয়েছে। দাঁড়াও, আরও একটু প্যারা দেয় বলে। মা তানিয়া, কোথায় তুই? স্যার, আপনার মেয়েকে ডাকছেন কেন? তুমি আমায় কম প্যারা দাওনি জামাই বাবাজি, আজ আমিও একটু দিই। ফোন কাটবো না, দ্যাটস মাই অর্ডার। ওকে স্যার। ফোন কানে লাগিয়ে বসে শুনছি বাবা মায়ের ফটর ফটর। বাবা, ডেকেছো আমায়? মা, তুই নাকি জামাই বাবাজিকে রাতে প্যারা দিয়েছিস, সেটারই বিচার দিল। এও বলল তোকে নাকি বিয়ে করবে না। কি এত বড় কথা? দাঁড়াও, ফোন কই রেখেছি, নিয়ে আসি। আরে মামুনি, এই নে ফোন, আমি ওকে লাইনে রেখেছি, কথা বল। যাও বাবা, তোমার লজ্জা নেই? মেয়ে আর জামাইয়ের কথা শুনবে, আমার লজ্জা করবে। উফ, বাঁচলাম, আমার ফোনের টাকা বাঁচবে। আম্মাজান, তোমার আম্মট কই? ওই যে পাশের রুমে তোমার অপেক্ষায় আছে। তৌফিক, ফোন কাটো আর তোমার হবু বউকে সামলাও, আমি আমার বউকে সামলাই। ওগো তানিয়ার আম্মু, কোথায় তুমি? দিলাম ফোন কেটে। আর ভাবছি, শালা বুড়ো, বয়স হলো কিন্তু এখনো রস ফুরেনি। মনে হয় রস অত বেশি ঢালেনি। এসব ভাবছি আর হাসছি, এদিকে আমার ফোনটা কেঁদেই চলেছে। হ্যাঁ বউ, বলো। বাহ, একদিনেই বউ নাকি পাম দিয়ে ডাকছেন? কোনটা? দুটোই। তা কি করছে আমার বাবুটা? এই যে আমি বাইরে থেকে এসে প্যাম্পাস পরছি। ছি, তুমিও না, এই বয়সে কেন প্যাম্পাস পরে? তাহলে কেউ 26 বছরের যুবককে বাবু ডাকে? দূর, আনরোম্যান্টিক বর একটা। তো নতুন কাউকে বেছে নাও, তাহলে আমি বাঁচি। কুত্তা, তোকে আমি বিয়ে করব তো করবই। দরকার হলে তুই আরও একটা বিয়ে কর, তাতে আমার সমস্যা নেই। তোর ভালোবাসা 2 সতীন ভাগাভাগি করে দিব, তবুও আমি তোকেই বিয়ে করব। বলছি, আমি কাটাকাটি না করে দুজনে দুটো জামাই নিলেই পারো। আমিও বাঁচলাম, তোমরাও জামাই পেলে। দেখলেন, আমি পুরাই নাদান বাচ্চা।
সেটা পরে দেখবো। এখন বলো, খাওয়া দাওয়া করেছো নাকি এখনো হাগু করে মাখিয়ে বসে আছো? আগু পাগু মুতু করে আপনার অপেক্ষায় আছি, এসে পরিষ্কার করে দিয়ে যান। এটা তো ভাগ্যের বিষয়। বিয়ের আগেই বরের সেবা করব। দ্রুত অ্যাড্রেসটা দাও, আমি আসছি। সেটাই হচ্ছে লুচু বেডি। আমার কি সম্মান নাই? হ্যাঁ, আছে তো সমান, কিন্তু বউয়ের কাছে লজ্জা নাই। তা বউ, তোমার চান্দু বাবা কি তোমার আম্মুকে রস দেয়নি? ছি, তুমি এসব কি বলো? তো কি বলবো, বুইরা বেটার মাথায় চুল উঠে টাকলু হয়েছে, তবু এখনো রস গেল না। সন্দেহ হয় তুমি টাকলুর মেয়ে তো। ঠিক আছে, ডিএনএ টেস্টের রিপোর্ট তোমাকে দেখাবো, কেমন? আচ্ছা শোনো, HIV এর পরীক্ষা করো, নয়তো আমি শেষ। ঠিক আছে, তাও করব। ও হ্যাঁ শোনো, তোমার রক্তটাও পরীক্ষা করো, বলো তো জানা আমাদের সন্তানের কোনো সমস্যা হইলে। আমি সব পরীক্ষা করব, দরকার হলে হাগু, তবুও তোমাকেই বিয়ে করব। হ্যালো হ্যালো, তোর বাল, সবাই শুধু রাগই দেখায়। আমার রাগটা কাকে দেখাবো নিজেই যায় না। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নাস্তা করতে। নাস্তা করে এসে বসে রইলাম, এরই মধ্যে ফোন এলো। হ্যালো বস, মিশন কমপ্লিট, শুধু আপনার হুকুমের অপেক্ষা। গুড জব হাসান, তুমি পুরোপুরি ভাবে প্রস্তুতি নাও, আসছি আমি। ফোন রেখে বিছানায় শুয়ে পড়লাম, কারণ মিশন যেতে হবে রাতে, তাই জেগে থাকার জন্য ঘুমের প্রয়োজন। কিন্তু ঘুম আসছে না, তবুও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ায় চেষ্টা করলাম। এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। ফোনের রিংটনে ঘুমিয়ে গেল। দেখলাম তানিয়ার ফোন, তাই রিসিভ করলাম। হ্যালো তানিয়া, বলো। তুমি কি করছো? দেখেছো আমি কতবার ফোন দিয়েছি? তানিয়া, ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, খেয়েছো? আবার খেতে যাবো। আর শোনো, তুমি আর তোমার সতীন দুজনে রান্না শেখো। কেমন, বিয়ের পর বউদের রান্না খাবো? সতীন কই পাবো? তোমার যাকে পছন্দ হয় তাকেই বানাও, আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে আমি সতীন খুঁজি, তারপর দুজনে রান্না শিখবো। ফোনটা কেটে দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম। সামনে বিশাল 5 তলা একটা বাড়ি। হাসান। জি বস, বলুন। খবর পাক্কা তো? একদম পাক্কা। এরই মধ্যে ফোনটা বেজে উঠলো, রিসিভ করলাম। শিকার এখন বসে পান করছে। আমরা আজ মিশনে আসবো না, অন্যদিন করব। কি? হাসান যে বললো আজই? হাসান কি আমার বস, আমি যা বলবো তাই হবে। ফোন রেখে হাসানের দিকে তাকালাম। ভাই, কি হলো এটা? হাসান, একটু পর বুঝবে, এখন এইসব দারোয়ানকে টপকে দাও দ্রুত। এরা তো আমার লোক বস। তাতে কি, এরা বেইমান, এটাই বড় কথা। নাও কিল দেম। হাতের ইশারা করতেই বৃষ্টির মতো বুলেট তার বেগে তার নিশানাতে লাগতে লাগলো। মুহূর্তে সব গার্ডের কেল্লা ফতে। হাসান, তোমার পিস্তলটা এগিয়ে দাও তো। কেন? কেন বস? এটা পুরনো হয়ে গেছে, নতুন নিতে হবে, দ্রুত পিস্তল বের করো। হাসান পিস্তলটা বের করে দিল। আমি চেক করে দেখলাম ম্যাগাজিনগুলি রয়েছে, সাথে লোড করা, তাই সাইলেন্সার লাগিয়ে হাসানের কপালে ঠেকিয়ে, হাসান তোকে আমি কি দেইনি, আর তুই কিনা বেইমানি করলি? ভাই আপনি কি কি বলছেন? হয়তো এই ভাবছিস যে আমি জানলাম কিভাবে। এই দেখ, হাসানের টি শার্ট থেকে মাইক্রোচিপ দেখিয়ে, এটা দিয়ে তোর সব কথাই আমি শুনেছি। ভাই ভুল হয়ে গেছে ভাই। বাহ, এমন করিস কেন? যা, উপরে ভালো থাকিস। শালা বেইমানের কোনো মাপ নেই। পরপর পুরো ম্যাগাজিনের বুলেট ওর কপালে ঢুকিয়ে দিয়ে আবারও চোপের আড়ালে গেলাম গাড়ির বের হওয়ার শব্দে। যা ভেবেছি তাই। বাড়ি থেকে একটু দূরে আসতেই গাড়ির চাকাতে গুলি করলাম এবং অপেক্ষা করতে লাগলাম। এমন সময় গাড়ি থেকে একটা লোক বের হলো। হ্যাঁ, এটা আমার চাচা ফেরদৌস, যে কিনা জানে না আমি হোয়াইট মাফিয়া কিং। চাচা থেকে হাতে পিস্তল নিয়ে বের হতে যাবে, অমনি ওর 5 সেকেন্ড 2টা গুলি করেছি, যা ওর 2 হাতে ফুটো করে দিল। তারপর ওর দিকে এগিয়ে গেলাম। চাচা, কি খবর? তুমি এখানে পড়ে আছো কেন? বাবা তৌফিক, দ্রুত হাসপাতালে নিয়ে চলো আমায়। বাবা, আমায় বাঁচা। ড্রাগ মাফিয়া কিংয়ের সেক্রেটারি, যে কিনা তার আপন ভাতিজা হোয়াইট মাফিয়া কিংকে মেরে ফেলার প্ল্যান করেছিল ড্রাগ মাফিয়া কিং এর সাথে, তাকে আমি বাঁচাবো? তুই 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 হোয়াইট মাফিয়া কিং? কেন বলো তো? কোনো সন্দেহ আছে? আর থাকলেই বা কি, যা উপরে ভালো থাকিস। একেও মেরে দিলাম। তারপর দরজা দিয়ে ভেতরে ঢুকে ভেতরে গিয়ে ড্রয়িং রুমে চোখ পড়তেই চোখ কপালে উঠে এলো। তবু একটু নাটক করা শুরু করলাম। বাবা, চাচি, মা, তোমরা ইভাকে বেঁধে রেখেছো কেন? আমাদের নাদান বাচ্চা কিছুই বোঝে না। তো বাবা, হোয়াইট মাফিয়া কিং কিভাবে হলি? মাফিয়া? তো আমি কি বলছো, তোমরা ইভাকে ছেড়ে দাও। হ্যাঁ, বললেই ছেড়ে দিব। এত বড় প্ল্যান ছিল আমাদের, আর তুই সেটা নষ্ট করলি। তোর বাবা মা চাচা চাচিকে তো অনেক আগেই মেরেছি, তোকেও
বের করে দিয়েছি বাড়ির থেকে, কিন্তু এই মেয়েটার ওপর কেমন যেন মায়া হচ্ছিল, তাই বাঁচিয়ে রেখেছি। এখন এর মরার সময় হয়ে গেছে, এই গুলি করা একে। খেয়াল করলাম এরা তিনজনই জানলার সোজা দাঁড়িয়ে আছে। ও তাই, ভালোই ভালোই বললাম ছেড়ে দে, নয়তো। নয়তো কি রে ছোকরা? এবার মাথায় গুলি ঠেকিয়ে ট্রিগারে চাপতে যাবে, তার আগেই কাজ ভেদ করে পরপর 3টে গুলি এসে তিনজনের হাতে লাগে, আর ওদের হাত থেকে গুলি পড়ে যায়। তখন পাগলা, তোরা এবার কই যাবি বল? মারবো নাকি ছেড়ে দেবো? ছাড়বো না তো অবশ্যই। এখন তার আগে এই দের হিসাব মেটাই। পকেটে ছুরি ছিল, দুজনের মুখ থেকে জিব্বা বের করে কেটে ফেলে সাথে সাথে গলাটা নামিয়ে দিলাম। তারপর এবার বাঁধন খুলে দিলাম। পাগলি আমাকে দেখেই কেঁদে দিল। কি হয়েছে আমার পাগলিটা, কাঁদে কেন? ভাইয়া, এরা এরা জানি। এখন এদের খেলাটা শেষ করতে হবে, তুমি ওয়েট করো বলে পাশ থেকে চেয়ারটা টেনে বসলাম। বসার আগে ক্যামেরা অন করে এবার হাতে দিলাম। তার মানে তুই সেই ড্রাগ মাফিয়া কিং? তোর নাম শুনে মনে হচ্ছে তুই ফরেনার, তাহলে তোর চেহারা বাংলাদেশিদের মতো কেন? প্লাস্টিক সার্জারি করেছে। তোর মূল উদ্দেশ্য কি ছিল এই দেশে আসার? এই দেশকে নিজের দখলে আনার। তোর মতো ফরেনাররা এমনই হয়। যা, তোর দেশ লাগতো না, যা, তোকে পুরো পৃথিবীর বুক থেকে মুছে দিলাম। AK-47 দিয়ে পরপর পুরো ম্যাগাজিনে ওর উপর খরচা করেছি। তারপর ইভাকে নিয়ে বের হয়ে আসি অন্ধকার জগৎ থেকে। কয়েকদিন পর ইভাকে নিয়ে ঢাকায় চলে আসি হেডকোয়ার্টারে। কংগ্রাচুলেশনস তৌফিক, এত বড় একটি মিশন কমপ্লিট করার জন্য। এটা আমার ডিউটি স্যার। তারপর মেডেল পাওয়ানো হলো। সবকিছু শেষ করে ইভাকে নিয়ে বের হতে যাব, অমনি শ্বশুর সামনে হাজির। স্যার কিছু বলবেন? স্যার নয়, এখন আমি অফ ডিউটিতে। তো জামাই বাবাজি, এবার আমার মেয়েটাকে নিজের করে নাও। আমার বয়স হয়নি স্যার। না, বয়স হয়নি। এতদিন বিয়ে করলে সন্তানের বাবাও হতে। ঠিক বলছি না মামনি? ভাইয়া, এবার বিয়ে করো। দেখলেন শ্বশুর মশাই, আমার বোনটা বলল, কি করে না শুনি। তো কি ভাবলে? ভাবছি বিয়েটা করেই ফেলবো। চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই। শ্বশুর বাড়ি এলাম, আদর যত্নর অভাব নেই, কিন্তু কথা হলো নিজের বউটাকে এখনো দেখিনি। চারপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম, তবুও নেই। এমন সময় কেউ গলা খাকারি দিল। দেখলাম শ্বশুর, সাথে আরো একজন বয়স্ক লোক, প্রায় দুজন সমান সমান। আরে শ্বশুর আব্বা যে, কিছু বলবেন? এই এসব কি? এখানে আমরা দুজন আছি, মানে বহু বচন বলতে হবে, শ্বশুর আব্বারা। কেন কেন? কেন মানে? তুমি একমাত্র ব্যক্তি যে কিনা। আর বলতে দিল না। না, শ্বশুর এক, শ্বশুর দুই। বাধা পেয়ে চুপ হয়ে গেল। হ্যাঁ বলুন শ্বশুর দুই। ওটা শুনতে হবে বলে শ্বশুর আব্বারা গেলেন। এইভাবে এখন পাত্তা দিচ্ছে না, শুধু মুচকে হাসছে। আমি তো নাদান বাচ্চা, তাই চুপ করে আছি। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল, কিন্তু ওমা, অবাক করা বিষয় হলো 2বার বিয়ে পড়ালো, আর 2বারে পাত্রের নাম ভিন্ন। আমি অত না ভেবে কবুল বলে দিয়েছি। বাসঘরের সামনে এবারকে 20,000 টাকা দিয়ে কোনো মতে ভেতরে ঢুকলাম, আজ আচ্ছা মতো বিড়াল মারবো বলে। কিন্তু ওমা, এ কি, এখানে তো 2টা বউ লুডো খেলতে ব্যস্ত। আমি এসেছে দেখে খেলা বন্ধ করে দুজন 2 পা ধরে সালাম করে চলে গেল। আমি ধীর পায়ে একজনের ঘোমটা তুলে 2 হাত পিছিয়ে গিয়ে, তুমি? আমি। চিনতে পেরেছেন? আসলে আমার আন্ডারে আমার নিচের পদে চাকরি করতো। তার মানে তুমি স্যারের মেয়ে? আগে জানলে। বলো, আগে জানলে একটু খেয়ে দেখতাম। যাই হোক, এখন একেবারে খাবো। তাই এই মেয়েকে একে বের করে দো। ওই, ও বের হবে কেন? ও আমার সতীন তো। সতীন? সতীন, তুমিই তো বলেছিলে তোমার 2 বউ দরকার, তাই আমার পছন্দ মতো একেই ঠিক করে নিয়ে এসেছি। আরে ওটা তো এমনি বলেছি। সেসব জানি না, বিয়ে হয়েছে, এখন ওকে দেখো। কি আর করার, এখন দুটোকেই মেরে প্রমাণ করব আমি আসল পুরুষ। তৃতীয় স্ত্রী ঘোমটা তুলে প্রায় 4 হাত পিছিয়ে এসে, তনু পাখি? জি বর্ষায়, আমি। তোমরা দুজনকে চেনো কিভাবে? আরে এটা আমার চাচাতো বোন। আচ্ছা, তো হিসাব করে নেই কাকে আগে বিড়াল মারবো। ওকে। আমি মাঝে শুয়ে আছি, আর 2 বইয়েও আমার 2 পাশে। ওদের মধ্যে কথা হচ্ছে, কয়েকজন উপরে ছুটবে এবং যার 2বার আমার পেটের উপরে পড়বে তাকে আগে মারবো, আর পেটের নিচে পড়লে আউট। কিন্তু অবাক করার বিষয় হলো দুজনেরই একবার করে পড়লো, আর একটা ক্যান্সেল। তো এখন কি করব? তোমরাই শুরু করো। খুব শিয়ানা তুমি, কিন্তু আজ আমরা 2 জন, তুমি একা। তনু, চল রে, শুরু করি। বলে 2 জন লাফিয়ে পড়লো। তারপর 2বার T20 ম্যাচ খেলতে হলো। অবশ্য হারটা আমারই হয়েছে, তবুও সেই খেলেছি।